নাম্বার 1 এখানে দেওয়া আছে এমনটা যে নিম্নলিখিত নিয়মগুলির মধ্যে কোন রাজবংশ কাকাতিয়া রাজবংশের শাসন শেষ করেছিলেন? এর ভেতরে কোন রাজবংশ কাকাতিয়া রাজবংশের শাসনকে শেষ করে দিয়েছিলেন? ওকে, অপশন এখানে দেওয়া আছে গুপ্ত, চালুক্য, চোল আর দিল্লির সুলতানি। উত্তরটা হবে অবশ্যই হচ্ছে গিয়ে দিল্লির সুলতানি। ওকে, উত্তর হচ্ছে অপশন ডি, দিল্লির সুলতানি। দিল্লির সুলতানিদের ভেতরে গিয়াসউদ্দিন তুগলক 1323 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন তুগলক গিয়াসউদ্দিন তুগলক 1323 সালে কাকাতিয়া রাজবংশ আক্রমণের নির্দেশ দেন এবং তার ফলে সেই সময় কাকাতিয়া রাজবংশ দিল্লির সুলতানের সঙ্গে যুক্ত হয়ে যায়। ওকে, উত্তর হচ্ছে অবশ্যই দিল্লি সুলতানি রাজবংশ। এবং আমরা পরের প্রশ্নে এখানে আমরা কি পাচ্ছি? নাম্বার 2 এখানে কি আছে? 2 আছে ভারতে কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন? বলছে লর্ড রিপন, লর্ড ডালহৌসি, লর্ড লিটন, লর্ড উইলিংটন। এর মধ্যে কে ভারতে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন? এর মধ্যে উত্তরটি আসবে হচ্ছে গিয়ে অপশন লর্ড লিটন। উত্তর হচ্ছে অপশন সি, লর্ড লিটন। ওকে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালে পাশ করেন, যা সরকারকে রাষ্ট্রদ্রোহী উপাদান মুদ্রিত সংবাদপত্র বাজেয়াপ্ত করার অনুমতি দিয়েছিল। মানে সেই সময় অনেক তো ছিল সংবাদপত্র যারা কিনা আর কি হয়তো লিখতো, বিপ্লব নিয়ে লিখতো, দেশের আন্দোলন নিয়ে লিখতো, সেই সমস্ত সংবাদপত্রকে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয় এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মাধ্যমে। সালটা হচ্ছে 1878 সাল, 1878। ওকে, তারপর আমরা পরের প্রশ্নে নাম্বার 3 এখানে কি আছে? 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি মইকে 15 মিটার উচ্চতা বিশিষ্ট একটি দেওয়ালে এমনভাবে হেলিয়ে রাখা হলো যাতে মইটি দেওয়ালের একেবারে উপরিভাগকে স্পর্শ করে। দেওয়াল সাপেক্ষে উন্নতি কোণটা কত ডিগ্রি হবে? তো দেওয়ালটা ধরি আমরা এই ধরনের আছে, এমন দেওয়াল, আর হলো এখানে আছে হচ্ছে মইটা হেলিয়ে রাখা আছে। এবার কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে মইটা দেওয়া আছে এখানে 30 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে, মই হচ্ছে 30 মিটার এখানে দেওয়া আছে, আর দেওয়ালটা দেওয়া আছে হচ্ছে 15 মিটার এখানে দেওয়া আছে। আমার দেওয়া আছে, আমাকে চেয়েছে এর উন্নতি কোণটা কত ডিগ্রি। অর্থাৎ আমার এখানে আমার অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে। আমরা কি জানি? অতিভুজ আর লম্বের সম্পর্ক হয় সাইন দিয়ে, লম্ব বাই অতিভুজ। অর্থাৎ এখানে হচ্ছে যদি আমি ধরি কোণটা থিটা, দেন এটার সাপেক্ষে এই সাইন থিটা হবে কত ডিগ্রি? সাইন থিটা ইকুয়াল আসবে হচ্ছে লম্ব মানে হচ্ছে 15/30। তাহলে এখানে সাইন থিটা ইকুয়াল হচ্ছে আসলো হাফ। এবার সাইনের কত ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ হয় আমরা জানি, ওটা হচ্ছে গিয়ে সাইন 30 মান হচ্ছে হাফ হয়। ঠিক আছে, তো সাইন থিটা ইকুয়াল টু আসলো কি সাইন 30, দ্যাট মিনস থিটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। ওকে, তাহলে এখানে এই অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে কি আমার এখানে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমার এখানে উন্নতি কোণের ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। ক্লিয়ার? যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে আমরা এখানে কি পাচ্ছি? নাম্বার 4 এখানে কি আছে? আর সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের ভিতর অঙ্কিত বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? তাহলে ধরি একটা কোনো অর্ধবৃত্ত এমন আছে, ওর হচ্ছে ব্যাসার্ধ আছে ধরো এমন জায়গাতে আছে, আর বৃত্তটা হচ্ছে এটুকু আছে, এই হচ্ছে গিয়ে অর্ধবৃত্ত আছে। এমন যদি হয় তাহলে ওর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর, তাই তো? তাহলে সেক্ষেত্রে অঙ্কিত বৃহত্তম যে ত্রিভুজটা হবে ওটা অবশ্যই হবে হচ্ছে এইটুকু হবে, ওর ঠিক পরিধির ওপর থেকে। তাহলে এই যে ত্রিভুজের ভূমিটা কি হবে? আর দ্যাট মিনস হচ্ছে ব্যাস, দ্যাট মিনস 2r। আর উচ্চতাটা কত হবে? উচ্চতা হচ্ছে এর আবার সেই ব্যাসার্ধ মানে হচ্ছে r, এটা হচ্ছে সেন্টার। তাহলে আমরা এবার কি জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা, এই তো হয়। আমরা কি পাবো? হাফ ইন্টু ভূমির অর্থ হচ্ছে আমার এখানে 2r, উচ্চতা হচ্ছে কি r, তাহলে হাফ ইন্টু 2r ইন্টু r, এখানে আমরা 2 কেটে দেবো, থাকবো হচ্ছে কি r স্কোয়ার। এটা হচ্ছে আমার ওর ত্রিভুজের ক্ষেত্রফলের r স্কোয়ার বর্গ সেমি। উত্তর হচ্ছে r স্কোয়ার। অপশন এটা সঠিক উত্তর। ওকে।
যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন এখানে কি পাচ্ছি? পরবর্তী প্রশ্ন আছে প্রশ্ন আমাদের 5 এখানে কি আছে? আছে এমন যে সাঁচির বিখ্যাত স্তূপ কে নির্মাণ করেন? বিন্দুসার, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সাঁচির বিখ্যাত স্তূপ কে নির্মাণ করেন? উত্তরটা হবে কি? অবশ্যই অপশন বি, দ্যাট ইজ অশোক। অশোক নির্মাণ করেছিলেন সাঁচির বিখ্যাত স্তূপটি। গৌতম বুদ্ধের দেহ অবশেষের উপরে অবলোকার এই স্তূপটি খ্রিস্টীয় তৃতীয় অব্দে সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। এটি ভারতের পাথর নির্মিত প্রাচীন স্থাপত্য হিসেবে গণ্য করা হয়। সাঁচি স্তূপ কে নির্মাণ করেছেন? সম্রাট অশোক। কার উপরে? গৌতম বুদ্ধের দেহ অবশেষের উপর এটি তিনি বানিয়েছিলেন। কোন সময়? খ্রিস্টীয় তৃতীয় শতকে। তারপর আমরা পরের প্রশ্নে নাম্বার 5 এখানে কি আছে? সঠিক সংখ্যা বর্ষের শূন্যস্থান পূরণ করুন। 6, 8, 4, 7, মাঝখানে আছে 5, দেন 9, 6, 8, 7, 9, 12, 8, 7, মাঝখানে 6, দেন 10, 9, 6 এর পরে মাঝখানে জিজ্ঞাসা। এই দেওয়া আছে। তাহলে আমরা এখানে করবো কি? আমরা প্রথম দেখে নেই যে বাইরের যে কটা আছে সেটা যোগ করাটা কি হয়। দেখো 8 আর 6 14, 14 আর 4 হচ্ছে 18, 18 আর 7 হচ্ছে গিয়ে 25। তো সবগুলোর যোগফল হচ্ছে আমার 25। 25টা হচ্ছে আবার এখানে 5 এর স্কোয়ার করলে আসে হচ্ছে 25। সেই হিসাবে আমার এখানে আসছে হচ্ছে 5। এই তো এগুলো 12 আর 8 হচ্ছে কি 20, 20 আর 7 হচ্ছে গিয়ে 27, 27 আর 9 হচ্ছে গিয়ে 36। ওকে, তাহলে এখানে হচ্ছে 36 থেকে এসছে হচ্ছে কি এখানে 6 এসছে, মানে 6 স্কোয়ার এটা। সেভাবে এখানে আমরা যোগ করে দেবো 9 আর 6 যোগ করে দেওয়া হবে এখানে 25, 25 এর সঙ্গে 14 যোগ করে দাও, কত হবে? 25, 35, 39, এর সঙ্গে 10 করে দেওয়া হবে হচ্ছে 49। এটা হচ্ছে গিয়ে অবশ্যই 7 স্কোয়ার। আনসার হবে হচ্ছে অপশন সি 7। ঠিক আছে, এটি আমাদের এটার ছোট্ট একটা জিআই। এবার আমরা পরের প্রশ্নে এখানে কি আছে? দিল্লিতে নির্মিত প্রথম মসজিদ কোনটি? জামা মসজিদ, কুয়াতুল ইসলাম মসজিদ, আদিনা মসজিদ, শাহী আতুলা মসজিদ। দিল্লিতে নির্মিত প্রথম মসজিদ কোনটি হবে? জামা মসজিদ, কুয়াতুল ইসলাম মসজিদ, আদিনা মসজিদ, শাহী আতুলা মসজিদ। কোনটা এখানে আসবে? দেখো 7 এখানে আনসারটি যাবে হচ্ছে অবশ্যই বি, কুয়াতুল ইসলাম মসজিদ। উত্তর হবে হচ্ছে অপশন বি, কুয়াতুল ইসলাম মসজিদ। উত্তর হবে অপশন বি, কুয়াতুল ইসলাম মসজিদ। ওকে, দিল্লিতে নির্মিত প্রথম মসজিদ বা ইন্দো ইসলামিক আর্কিটেকচার হলো কুয়াতুল ইসলাম মসজিদ। এটি নির্মাণ কাজ শুরু হয় 1193 খ্রিস্টাব্দে এবং এই নির্মাণ কাজ শুরু করেছিলেন হচ্ছে কুতুবউদ্দিন আইবক এটি শুরু করেছিলেন এই নির্মাণ কাজটি। কুয়াতুল ইসলাম মসজিদ 1193, কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, তারপর কি আমরা পরের প্রশ্নে এখানে আমরা কি পাবো? বিবৃতি। সমস্ত বাঁক বক্র, সমস্ত বক্ররেখা বিপজ্জনক। উপসংহার এখানে দিয়েছে। আচ্ছা, আগে আমরা একটু আমরা এখানে বলবো ভেন ডায়াগ্রামের সাহায্যে। ধরি বাঁকটা হচ্ছে কি আমার ছোট একটা বৃত্ত দিয়ে আমরা রিপ্রেজেন্ট করলাম, এটা হচ্ছে কি বাঁক, এটা লিখলাম হচ্ছে বাঁক। আর কি আছে? সমস্ত বাঁক হচ্ছে বক্ররেখা, সমস্ত বাঁক হচ্ছে বক্র। তাহলে বক্ররেখা আমরা তার বাইরে আমরা সমস্ত বাঁক হচ্ছে বক্র, এটা হচ্ছে কি বক্র। কি আছে? সমস্ত বক্ররেখা বিপজ্জনক। ওটা হচ্ছে আরো বড় একটা বৃত্ত এখানে আমরা ঘিরে দিই, তাকে কি লিখবো? এটা হচ্ছে গিয়ে বিপজ্জনক। কি হচ্ছে উপসংহার কি বলছে? সমস্ত বক্ররেখা বিপজ্জনক। বক্ররেখা হচ্ছে আমার এইটুকু অংশ, সবটা কিন্তু বিপজ্জনকের ভেতরেই আছে। এটা 1 নম্বরটা এখানে অবশ্যই ঠিক উপসংহার দেওয়া আছে। 2 এখানে কি বলছে? কিছু বক্ররেখা বাঁকানো হয়। দেখো কিছু বক্ররেখা হচ্ছে গিয়ে আগে এটা হচ্ছে কি এইটুকুনি, তাহলে অবশ্যই কিছু বক্ররেখা হচ্ছে বাঁকানোর ভেতরে ঢুকে আছে, বাকিটা হচ্ছে ফ্রি আছে এইটুকুনি। তাহলে অবশ্যই কিছু বক্ররেখা অবশ্যই বাঁকানো হবে। তাহলে আমার 2টা এখানে আমার ঠিকঠাক দেওয়া আছে। তাহলে অবশ্যই উপসংহার 1 এবং 2 দুখানাই অনুসরণ করছে। ফলে আনসার যাবে অপশন সি, উপসংহার 1 এবং 2 উভয় অনুসরণ করছে, যাবে অপশন সি তে। ঠিক আছে, এবং নেক্সট কোশ্চেন যাবে আমরা কোশ্চেন নাম্বার 9 আমরা এখানে কি পাচ্ছি? 9 আছে এমনটা, কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল পদটি তৈরি হয়? এ বলছে ভারত সরকার আইন 1935, বি বলছে ভারত সরকার আইন 1858, সি বলছে সনদ আইন 1813, আর ডি বলছে সনদ আইন
1833 কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল পদটি তৈরি হয়? আনসারটি আসবে হচ্ছে অবশ্যই অপশন ডি, সনদ আইন 1933। সনদ আইন 1833 এর মাধ্যমে গভর্নর জেনারেল পদটি তৈরি হয়। সনদ আইন 1833 এর মাধ্যমে গভর্নর জেনারেল পদটি তৈরি করা হয়। ওকে, সনদ আইন 1833-এ ভারতের একজন গভর্নর জেনারেল নিয়োগের বিধান দেওয়া হয়েছিল, যিনি ব্রিটিশ ভারতের রাজনৈতিক প্রধান এবং বাংলা, মাদ্রাজ ও বোম্বাইয়ের প্রেসিডেন্সির উপরে নিয়ন্ত্রণ প্রয়োগ করতেন। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন এই আইনের অধীনে নিযুক্ত প্রথম গভর্নর জেনারেল। ওকে, সনদ আইন 1833 এর মাধ্যমে প্রথম নিযুক্ত হওয়া গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড বেন্টিং। ওকে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। ঠিক আছে, এটা ছিল হচ্ছে প্রথম গভর্নর ছিলেন হচ্ছে গিয়ে প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে গিয়ে লর্ড বেন্টিং। প্রথম গভর্নর জেনারেল লর্ড বেন্টিং, লর্ড বেন্টিং ছিলেন। ওকে, 1833-এর সনদ আইনের মাধ্যমে। তারপর আমরা পরের প্রশ্ন আমরা হচ্ছে 10-এ। এখানে কি আছে? কিম একটি কাজ 3 দিনে করতে পারে, ডেভিড এই কাজ করতে পারে 2 দিনে। তারা একসাথে কাজটি শেষ করলো এবং পেলো হচ্ছে 1500 টাকা। তাহলে কিমের ভাগ কত টাকা হবে? দেখো, কিম হচ্ছে 3 দিনে করছে 1 অংশ, তাহলে 1 দিনে করছে হচ্ছে 1/3 অংশ। অপরদিকে ডেভিড 2 দিনে করছে হচ্ছে 1 অংশ, তাহলে 1 দিনে করছে হচ্ছে 1/2 অংশ। অর্থাৎ এদের যে মজুরিটা হবে এটা পাবে হচ্ছে আসলে, একে আমরা 6 দিয়ে গুণ করে দিই, একে আমরা 6 দিয়ে গুণ করে দিই, তাহলে 2:3 অনুপাতে হচ্ছে এদের যে মজুরি হবে এটা আসবে। তাহলে মোট টাকা হচ্ছে এখানে 1500 টাকা। এই 1500 টাকাটা হচ্ছে ভাগ করে দেবো। বলছি কিমের ভাগ কত? এই কিম হচ্ছে প্রথমটা, অথবা যাবে কি 2, সমস্যা কত? 3 প্লাস দ্যাট মিনস 5। ওকে, কাটাকাটি করে দাও, 5 3 1500, 2 600। তাহলে কিম হচ্ছে পেয়ে যাবে আমাদের 600 টাকা, আর বাকি পাবে 900 পাবে হচ্ছে ডেভিড। ঠিক আছে, যাবো কি আমরা আমাদের পরের প্রশ্নে নাম্বার 11-এ। এখানে কি আছে? 11 আছে একটি বৃত্তের 2 সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি এবং 7 সেমি, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। জ্যা দুটির কেন্দ্রের একই পাশে অবস্থিত হলে তাদের মধ্যে দূরত্ব কত হবে? যখন দুখানা জ্যা একই পাশে অবস্থিত হয় তখন ওদের মধ্যে দূরত্বটা আমরা বের করে নেবো হচ্ছে ওই দুখানা জ্যায়ের যে দৈর্ঘ্য আছে, একটা হচ্ছে গিয়ে 9 সেমি আর একটা হচ্ছে গিয়ে 7 সেমি, ওদের বিয়োগফল বাই 2। ওকে, অর্থাৎ হচ্ছে গিয়ে 2/2, দ্যাট মিনস 1 সেমি হবে ওদের উত্তর। ঠিক আছে, তারপর আমরা আমাদের পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 12-এ। এখানে কি বলছে? 12 আছে এমনটা, বাহমনি রাজ্য কে প্রতিষ্ঠা করেন? ওকে, বাহমনি রাজ্য কে প্রতিষ্ঠা করেছেন? এতে বলছে গিয়ে আলাউদ্দিন হোসেন বহমান শাহ, বি বলছে রকনউদ্দিন ফিরোজ, সি বলছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, আর ডি বলছে ফিরোজ শাহ বাহমনি। বাহমনি রাজ্য যে প্রতিষ্ঠা করেছেন হবে উত্তর হবে অবশ্যই আলাউদ্দিন হোসেন বাহমান শাহ। অপশন এ হবে সঠিক উত্তর, আলাউদ্দিন হোসেন বাহমান শাহ। ওকে, এটা হবে আমাদের আনসার, আলাউদ্দিন হোসেন বাহমান শাহ। সালটা ছিল কত সাল? সময়টা ছিল হচ্ছে গিয়ে 1347 সাল। ওকে, 1347 সালে আলাউদ্দিন হোসেন বাহমান শাহ এই বাহমানি রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, তিনি আরেক নাম ছিলেন পরিচিত, তার নাম ছিল কি? অপর নাম ছিল হচ্ছে গিয়ে হাসান গাঙ্গু। তার অপর নাম ছিল হচ্ছে হাসান গাঙ্গু। ওকে, তার অপর নাম ছিল হচ্ছে হাসান গাঙ্গু। তারপর কি আমরা পরবর্তী প্রশ্ন কত পাচ্ছি? নাম্বার 13। এখানে কি আছে? দীঘা চিহ্ন স্থানে সঠিক সংখ্যাটি এখানে বসে আমাকে বের করতে হবে, এটি কি হবে? দেওয়া আছে কেমন? 24, 14, 42, 12, 64, 96, 18, 32 জিজ্ঞাসা, এমন দেওয়া আছে। দেখো, আমরা যদি দেখি যে এটা আমরা লক্ষ্য করে দেখি যে এখানে দেওয়া আছে 24 আর দেওয়া আছে এখানে 14। ওকে, আর উত্তরটা ধরো এটা হচ্ছে 42। এদের গুণফলটা কি আছে এটা আমরা দেখে নিই। এখানে 24 এখানে গুণ করে দিই, 4 96, 24, 6 8 না 4 হাতে 1 3, 336। ওকে, 336 এখানে এসছে, এখানে আছে হচ্ছে 42, একে ভাগ করে দাও 42 দিয়ে, তাহলে কত আসবে? তাহলে 8 দিয়ে আসবে এটা। ওকে, অর্থাৎ এই দুখানা সংখ্যার 42 আর হচ্ছে 14 গুণফলকে যদি আমরা এখানে 8 দিয়ে ভাগ করে দিই তাহলে আসে হচ্ছে গিয়ে 42। এই হচ্ছে আমাদের এর সূত্রটা। ঠিক আছে, এখানে দেখো ঠিক সেম ভাবে দেখো, এখানে 64 গুণ করো 12
তাকে ভাগ করে দাও 8 দিয়ে, 8 8 64, 8 12 হবে এখানে 96। ঠিক এটা এসছে না? অর্থাৎ তাহলে এখানে আমরা অবশ্যই করবো কি, আমরা এখানে হচ্ছে 18কে আমরা এখানে 32 দিয়ে গুণ করবো, যেটা আমরা 8 দিয়ে ভাগ করে দেবো। 4 8 32, 8 4 72, উত্তর হবে আমার অবশ্যই 72। আমার এটার ফর্মুলা ছিল হচ্ছে জাস্ট কোনো না কোনো দুটো কাজে গুণ করে দিয়ে 8 দিয়ে ভাগ করলে আমার তার পরেরটা আসছে। ওকে, এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে 14তে। 14 এখানে কি আছে? মধ্যযুগের মহাকাব্য পদ্মাবত কে রচনা করেছিলেন? মধ্যযুগের মহাকাব্য পদ্মাবত কে রচনা করেছেন? অপশন বলছে এখানে আমির খসরু, আবুল ফজল, মালিক মোহাম্মদ জয়সি আর হচ্ছে ফিরদৌসি। কে এটি রচনা করেছেন? উত্তর হবে হচ্ছে মালিক মোহাম্মদ জয়সি। ওকে, উত্তর হবে গিয়ে মালিক মোহাম্মদ জয়সি এটি রচনা করেছিলেন পদ্মাবতটি। মধ্যযুগের মহাকাব্য পদ্মাবত রচনা করা হয় হচ্ছে মালিক মোহাম্মদ জয়সির মাধ্যমে। সময়কালটা ছিল হচ্ছে গিয়ে 1540 খ্রিস্টাব্দ। ওকে, সময় ছিল 1540 খ্রিস্টাব্দ। যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে 15-এ। এখানে 15 আমরা কি পাচ্ছি? 15 আছে এমনটা, এক ব্যক্তি তার মাসিক আয়ের 0.15 অংশ পুত্রের পড়াশোনার জন্য ব্যয় করেন, বাকি টাকার 0.8 অংশ খরচ করেন, অবশিষ্ট টাকা তিনি সঞ্চয় করেন, তার সঙ্গে টাকার পর মাসিক আয় কত। এগুলো খুব সিম্পল অঙ্ক, এগুলো আমরা ছোটবেলাতে 5-6-এ শিখে এসেছি, আর কিছুদিনের মধ্যেও আমরা আস্তে আস্তে অঙ্কগুলো দেখাই। আচ্ছা, মাসিক আয় হচ্ছে কি আমরা ধরে নেবো কি, মাসিক আয় আমরা ধরে নেব হচ্ছে 1 অংশ। এটা হচ্ছে কি আমার মাসিক আয়। তার ভেতরে হচ্ছে আমাদের পুত্র পড়াশোনা করছেন 0.15, তাহলে আমার এখানে বাকি অংশ আমার এখানে কতটুকু থাকছে? বাকি থাকবে হচ্ছে অবশ্যই 1 মাইনাস 0.15, দ্যাট মিনস 0.8টা এখানে বাকি থাকলো। ওকে, এবারে বাকি টাকার 0.8 অংশ তিনি আবার প্রথমে সংসার খরচ করছেন, তারপরে এখানে সংসার খরচটা আমার এখানে কত হবে? সংসার খরচটা এখানে আমার হবে কত? 0.85 এর হচ্ছে গিয়ে 0.8 অংশ। এটা আমরা এখানে গুণ করে দিই। 8 5 0, হাতে 4, 64 আর 4 হচ্ছে গিয়ে 68। ওকে, আর 1 2 3 মানে 6 পয়েন্ট, সরি 1 2 3 1 2 3 0.6 এর অংশ। ওকে, এটা হচ্ছে 0.68 অংশ তিনি তার সংসার খরচ করলেন। ওকে, এবার এই অংশ খরচ করার পরে তার থাকলো বাকি কত অংশ? এবার তার এর পরে আবার বাকি থাকছে কত অংশ? আগে তার বাকি ছিল হচ্ছে গিয়ে 85 অংশ ছিল, আগে ছিল বাকি 0.85 অংশ, এখন তিনি এখান থেকে খরচ করে ফেললেন হচ্ছে 0.68 অংশ। তো বাকি থাকলে এখন হচ্ছে গিয়ে 8 15 7, হাতে 1 7 8। ওকে, পরে 0.17 অংশ এখন তার বাকি থাকছে। কিন্তু আগের আমাদের অঙ্কে কি দিয়েছে? তার সঞ্চয়টা হচ্ছে, বাকিটা তার সঞ্চয় করছেন কত টাকা? 4250। তার অর্থ হচ্ছে আমার এই যে অ্যামাউন্টটা 0.17 ইকুয়াল হচ্ছে গিয়ে 4285, অর্থাৎ আমার এই 0.17 ইকুয়াল হচ্ছে গিয়ে 4250। এখন ইকুয়াল টু কি? অবশ্যই আমার 4250 বাই হচ্ছে গিয়ে 0.17, একে আমরা 100 দিয়ে এখানে গুণ করে দেবো, এটা উঠে যাবে। এটা কাটাকাটি করে দাও। ওকে, কাটাকাটি করে দাও। দেখো 17কে 25 দিয়ে গুণ করলে হয় 425 হয়। 17কে যদি আমরা 25 দিয়ে গুণ করে দিই তাহলে হয় 425, একখানা শূন্য এখানে থেকে যাবে। তার মানে আনসারটা আসবে হচ্ছে কি আমার 250 দেন আর দুটো 0, 25,000। ওকে, উত্তর হবে অপশন ডি, 25,000। ঠিক আছে, এই হচ্ছে উত্তরটা। যেমন আমরা পরবর্তী অঙ্কে আমরা এখানে কি পাচ্ছি? পরবর্তী যে কোশ্চেন্স নাম্বার 16 এখানে বলছে যে 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল অনুপাতটা কি হবে? দেখো, এই দ্বিঘা সমীকরণের ক্ষেত্রে ধরি দুখানা যে বীজ, একটা হচ্ছে আলফা আর হচ্ছে বিটা। এবার এই বীজদ্বয়ের সমষ্টি, দ্যাট মিনস আলফা প্লাস বিটা করলে তার ভ্যালু আসে হচ্ছে অলওয়েজ মাইনাস বি বাই এ হয়, যেখানে বিটা হচ্ছে গিয়ে এক্স এর সহগ, অর্থাৎ হচ্ছে গিয়ে ওকে -12, আর এ হচ্ছে গিয়ে 7, মানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে গিয়ে এ, এটা হবে 7। তাহলে উত্তর আসবে কি 12/7। এই দুখানা মাইনাস এটা প্লাস চিহ্ন এসে গেল, এটা হবে 12/7। আর হচ্ছে গুণফলটা কি? আলফা ইন্টু বিটা, এটা কিন্তু কি এর ভ্যালু হয় সি বাই এ হয়। এখানে সি কি? সি হচ্ছে গিয়ে যে কনস্ট্যান্ট সংখ্যাটা, মানে হচ্ছে 18। ওকে, এই কোনটা? এক্স স্কোয়ারের সহগ মানে 7। এই হলো। এবার চেয়েছে কি এদের অনুপাতটা চেয়েছে, অনুপাতটা কি হবে? একটা হচ্ছে গিয়ে 12/7 ইস্টু হচ্ছে গিয়ে 18/7, হচ্ছে 12:18, 3 দিয়ে কাটাকাটি করলে 6 2 12, 6 3 18, মানে 2:3। ওকে, উত্তর অপশন বি, 2:3। ক্লিয়ার? যাবে আমরা আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 17-এ। এখানে 17 আমরা এখানে কি পাচ্ছি? 17 আছে এমনটা,
কোন সালে গান্ধীজি ডান্ডি লবণ সত্যাগ্রহ চালু করেছিলেন? কোন সালে গান্ধীজি ডান্ডি লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন? 1930, 28, 25, 31 সালটি হবে হচ্ছে 1930 সাল। 1930 সালে হচ্ছে গান্ধীজি ডান্ডি লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন। আচ্ছা, 1930 সালের এক্সাক্ট ডেটটা হচ্ছে গিয়ে ছিল হচ্ছে 12ই মার্চ। 12ই মার্চ 12ই মার্চে মহাত্মা গান্ধী শুরু করেছিলেন ডান্ডি পদযাত্রা, যা লবণ সত্যাগ্রহ নামে হচ্ছে বিখ্যাত। কি নাম তার? লবণ সত্যাগ্রহ। মার্চে এটি শুরু হয়। যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে 18তে। 18 এখানে কি পাচ্ছি? পণ শব্দের সংকেত যদি ও কিউ এন পি এম ও সি ই হয়, তাহলে ওই ভাষা অনুযায়ী লেখ শব্দের সংকেত কি হবে? একটু ভালো করে দেখো, এটা একটু শক্ত আছে, এটা আবার ইজিও আছে। এখানে আছে পি ও এন ডি আছে এখানে, এবং তার থেকে আমরা এখানে কি লিখেছি? ও কিউ এন পি এম ও সি ই লিখেছি। দেখো, যদি এই জায়গাটা আমরা ভালো করে দেখি, তারপর দেখবো আমরা যে ও এর পরে আছে কিউ, কিন্তু হওয়া ছিল কি ও পি কিউ, তাই না? ও পি কিউ, সেই পিটা আবার কোথায় আছে? না, এখানে আছে। আবার এই জায়গাটা যদি আমরা দেখি এন আর পি এর মাঝে হওয়া কথা ছিল এন ও পি, এম এন ও পি, অর্থাৎ ও হওয়া উচিত ও। যে ওটা কোথায় আছে? না, ওটা আছে এইখানে আছে। ঠিক সেম ভাবে এম আর ও এর মাঝখানে আসো, এম এন, এখানে একটা এন হওয়ার দরকার ছিল, এম এন ও, এই এনটা আবার এখান থেকে নিয়ে এখানে হওয়ার দরকার ছিল। অর্থাৎ আবার দেখো ডি, দেখো সেম ভাবে সি ডি ই, তাই না? অর্থাৎ এই যে আমার শব্দ পন্ড, এই শব্দটা ঠিক আগেরটা এবং পরেরটা নিয়ে নিয়ে ওখানে একটা আমি কোড তৈরি করেছি। ওকে, তাহলে পি এর আগে আছে ও আর কিউ, ও এর আগে আছে এন, পরে পি, এন এর আগে আছে ওখানে এম, দেন আছে ও, ডি এর আগে সি, পরে ই। তাহলে প্রত্যেকটা বর্ণের আগেরটা পরেরটা নিয়ে আমি কোড তৈরি করে দিয়েছি। তাহলে ওখানে আমার ঠিক সেইভাবে এই লেগ আছে, তাহলে লেগের থেকে আমার কি আসবে? এল এ কে আছে। এবার এল এর আগে আমার কি আসে? এল এর আগে আসে হচ্ছে গিয়ে ঠিক সেম ভাবে কে এল এম, মানে কে আসবে একটা, এল বাদ কে এম, কে এল এম। এ আছে, এ ঠিক আগেরটার পরেরটা, ওটা কি এর আগে হচ্ছে ধরবো হচ্ছে জেড, তাহলে জেড এর পরে হচ্ছে বি, কে এম জেড বি। আবার কে আই জে কে এল, তাহলে জে ধরবে একটা, কে এল ধরবে একটা, জে আর এল ধরবো। ওকে, আর ই আছে, এর আগে কি হয়? এর আগে আর পরে ধরবো একটা, এ বি সি ডি, ডি ই এফ। ওকে, ডি আর এফ ধরবো। আনসার আসছে কে এম জেড বি, দেখে নাও, কে এম জেড বি জে এল ডি এফ, অপশন বি। ওকে, উত্তর হচ্ছে অপশন বি একটা, দেখো এটা উত্তর আসবে। ঠিক আছে, যাবো কি আমরা পরের প্রশ্নের নাম্বার 19-এ। 19 এখানে কি আছে? এমন আছে যে রাম বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণ দিকে 60 মিটার যাওয়ার পর বাম দিক ঘুরে গেল 80 মিটার। এরপর সে আবার বাম দিক ঘুরে গেল 40 মিটার, যাওয়ার পর আবার ডান দিক ঘুরলো 100 মিটার, যাত্রা শেষ করলো। তাহলে এখন সে কোন দিকে এবং কত দূরে আছে? আমরা কি জানি যে যে কোনো ডিরেকশনের ওপরটাকে ধরা হয় নর্থ, নিচে সাউথ, বা দিকে ডানে ইস্ট, বাদে হচ্ছে ওয়েস্ট, এমন হয়। তাহলে ধরলাম এখান থেকে বাড়ি থেকে ওখান থেকে রওনা দিয়েছে, দক্ষিণ গেল 60 মিটার, এটা এখানে দক্ষিণ দিকে, আমরা এখানে এদিকে আসে হচ্ছে 60 মিটার দক্ষিণ দিক। ওকে, ডাউনে 60 মিটার যাওয়ার পর বাম দিক ঘুরে 80 মিটার। এমন অবস্থানে ওর হচ্ছে গিয়ে লেফট সাইডটা হচ্ছে এইদিকে, রাইট সাইডটা হচ্ছে এইদিকে, ওর হেডটা হচ্ছে এইদিকে আছে নিচের দিকে, হেড ডাউন এদিকে, ওটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। ওকে, তাহলে বাম দিক ঘুরলো হচ্ছে 80 মিটার, তাহলে বাঁ দিক ঘুরলো 80 মিটার, মানে হচ্ছে ও সোজা এই দিক চলে যাবে হচ্ছে 80 মিটার, 80 মিটার। ওকে, এরপর সে আবার বাম দিক ঘুরলো, গেল 40 মিটার, বাম দিকে 40 মিটার। এমন অবস্থানে তার এইটা হচ্ছে গিয়ে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, রাস্তার ওইদিকে, হেডটা ওদিকে আছে, লেফট রাইট। ওকে, তো ওই সময় ওখানে গেলে হচ্ছে আবার 40 মিটার, তাহলে 40 মিটার আসবে কত দূর? ধরলাম এতটা আসবেন, মানে যেহেতু এটা হচ্ছে 60 মিটার, ধরলাম এতটা আসবে হচ্ছে গিয়ে 40, এত অব্দি আসলো। এরপরে আবার বাম দিক ঘুরে গেল আরো 100 মিটার, আবার বাম দিক 100 মিটার। এমন অবস্থানে এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, তাহলে বাঁ দিক হলো 100 মিটার, তাহলে এতটা তো অবশ্যই আসবেই, এতটা হচ্ছে গিয়ে আসলে 80 মিটার, প্লাস আরো হচ্ছে 20 মিটার, এটা হচ্ছে 20 মিটার, এটা হচ্ছে 80 মিটার, টোটাল হচ্ছে 100 মিটার। ওকে, তাহলে
তার যাত্রা শুরু ছিল এই অবস্থান থেকে, শেষ করলো গিয়ে হচ্ছে এই অবস্থানে, এটা আছে। এবার কি বলেছে, বাড়ি থেকে গন্তব্যস্থান কোন দিকে, কোন দিকে, দিক তখন হচ্ছে এই দিকটা, অর্থাৎ এই দিকটা, অর্থাৎ সাউথ ওয়েস্ট। ওকে, উত্তর হবে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম, আইদার এ অর সি। এবার আমার কি চেয়েছে, কত দূরে আছে। দেখো এখানে আমরা পেয়ে গেলাম এইটুকু ডিস্টেন্সটা আমরা পেয়ে গেছি হচ্ছে 20 মিটার, আর ওপরে এইটুকু ডিস্টেন্সটা কত হবে, সবটা হচ্ছে গিয়ে 60 ছিল, এইটুকু হলো গিয়ে 40, তাহলে বাকি এইটুকু হচ্ছে অবশ্যই 20 মিটার। তাহলে একটা অতিভুজ আমাদের এখানে আসলো একটা, যার হচ্ছে লম্ব হচ্ছে 20 মিটার, ভূমি হচ্ছে 20 মিটার, আনতে হবে অতিভুজটা কত মিটার। আমরা জানি অতিভুজ ইকুয়াল কি হয়, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তারপরে এখানে কি হচ্ছে, স্কোয়ার গুলো 400, 20 স্কোয়ার 400, তার হচ্ছে বর্গমূল, মানে 2 ইন্টু 400, এই তো 400 বর্গমূল করলে পরে 20 হয়, থাকবে হচ্ছে √2, অর্থাৎ অতিভুজটা হচ্ছে আমার 20 √2। তাহলে দক্ষিণ পশ্চিম দিকে সে আছে 20 √2 মিটার দূরে আছে। উত্তর অপশন সেটটা। এবার আমাদের পরের প্রশ্নে নাম্বার 20 নম্বরে, 20 এখানে কি আছে, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যটি মায়ানমার রাষ্ট্রের সীমারেখা স্পর্শ করেনি, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, এর মধ্যে কোনটি, এর মধ্যে কোনটি হচ্ছে মায়ানমারের সঙ্গে তার সীমা স্পর্শ করেনি। উত্তরটা হবে হচ্ছে কি আসাম। ওকে, আসাম রাজ্যটি হচ্ছে মায়ানমারের সঙ্গে তার কোনো সীমানা নেই বা কোনো বাউন্ডারি নেই, বাকি মণিপুর, নাগাল্যান্ড আর হচ্ছে মিজোরাম সবারই হচ্ছে সীমানা আছে। ঠিক আছে, তো মায়ানমার রাষ্ট্রের সাথে ভারতের 4টি রাজ্যের সীমা আছে, মায়ানমারের সঙ্গে ভারতীয় 4টি রাজ্যের সীমা আছে। ঠিক আছে, সেই সমস্ত রাজ্যগুলোর নামগুলো আমরা কি কি আমরা দেখে নেবো। একটা হচ্ছে পেলাম হচ্ছে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড তো পেলামই, তার সঙ্গে থাকবে হচ্ছে কি একটা অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। ওকে, এই 4টে হচ্ছে সীমা আছে, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড হলো কি হলো মমি নাওয়া। ওকে, শর্টকাটে সহজ হবে। তারপর কি আমরা 21 আমরা এখানে কি পাচ্ছি, 15, 2, 7, 8, 11, 5, 14, এই তথ্যের মধ্যমা কত হবে। তো এগুলো মধ্যমা বের করতে গেলে পরে আগে আমাকে দেখতে হবে এর মধ্যে টার্ম আছে কতগুলো, টার্ম কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে, এবং এগুলোকে আমাকে ছোট থেকে বড় আকার আগে সাজিয়ে নিতে হবে। সবচেয়ে ছোটের মধ্যে কি আছে 2, দেন আছে কত 5, 2, 5, 7, 2, 5, 7, 8, 2, 5, 2, 5, 7, 8 হলো 11, 14, 15, এই তো আছে। অর্থাৎ মধ্যমভাবে ঠিক 7টা যদি থাকে, তারপর আমরা হচ্ছে 4th টার্মটা হবে হচ্ছে মধ্যমা। ঠিক আছে, তাহলে হচ্ছে এপাশ থেকে 3 বাদ, এপাশ থেকে 3 বাদ, থাকছে হচ্ছে 8, এদের মধ্যমা হচ্ছে গিয়ে 8। ঠিক আছে, তারপর আমরা উত্তর হচ্ছে অপশন ডি 8। তারপর কি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে 22। 22 এখানে কি বলছে, 22 আছে এমনটা, নিম্নলিখিত কোন স্থানে ঐশ্বরিয়া তৈলক্ষেত্রটি অবস্থিত, রাজস্থান, আসাম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এর মধ্যে কোন স্থানে ঐশ্বরিয়া এই তৈলক্ষেত্রটি অবস্থিত। উত্তরটা হবে কি, উত্তর হচ্ছে গিয়ে রাজস্থানে, অপশন এ হবে উত্তর। ওকে, এটি আসে হচ্ছে গিয়ে রাজস্থান রাজ্যে এটি আছে। এটি আসে অ্যাকচুয়ালি রাজস্থান রাজ্যের বারমের জেলায়, যার নাম হচ্ছে বারমের, বারমের জেলাতে এটি হচ্ছে আছে। ঠিক আছে, পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 23। সেখানে কি আছে, এই চিত্রটি দিয়ে একটি ঘনক তৈরি করা হলে তার আকৃতি কেমন হবে। তো এগুলোর ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য রাখবো যে সমস্ত সিম্বল গুলো একটার নেক্সট আরেকটা আছে, ওরা যাবে হচ্ছে পরস্পরের বিপরীত দিকে। ঠিক আছে, এই যাবে গিয়ে এর অপোজিটে, অর্থাৎ এমন ঘনক হবে যেখানে আমাদের কখনোই একসঙ্গে এই বৃত্তের সঙ্গে ত্রিভুজ দেখা যাবে না, ওকে, বা স্কোয়ারের সঙ্গে লাভ সাইন দেখা যাবে না, বা এই সিম্বল সঙ্গে সিম্বল দেখা যাবে না, ওগুলো যেটা হচ্ছে অপোজিট ডিরেকশনে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই ফার্স্টটা আমরা দেখি ত্রিভুজ আর বৃত্ত, এখানে দেখা যাওয়া সম্ভব, বাট এখানে দেখো ত্রিভুজ বৃত্ত আছে, যেখানে ত্রিভুজ বৃত্ত যাবে হচ্ছে অ্যাকচুয়ালি একেবারে অপোজিট সাইডে, এটা এখানে হবে না। ওকে, এটা আসো পান, এই সরি যা আছে এই সিম্বলটা, আর এই স্কোয়ার দেখো সঙ্গে ত্রিভুজ বা বৃত্তের সঙ্গে এটা এখানে নেই, আর এই আয়তক্ষেত্রের সঙ্গে এটা, আয়তক্ষেত্রের সঙ্গে লাভ সাইন এটা যাবে বিপরীতে, আয়তক্ষেত্রের সঙ্গে এটা দেখা যাবে, অন্যদিকে আছে আয়তক্ষেত্রের সঙ্গে বৃত্ত, এটাও দেখা
যাবে, পাশাপাশি দেখা যাবে, ফলে উত্তর আমার এখানে বি হওয়ার চান্স থাকছে। এটা কোনো অপোজিট কোনো সিম্বল এখানে পাশাপাশি একভাবে নেই, ঠিক আছে, পাশাপাশি দেখা যাচ্ছে না। ওকে, এর সঙ্গে আমার যাবে কি হচ্ছে এই সিম্বলটা এখানে দেওয়া নেই, বা এর সঙ্গে আচ্ছা এর সঙ্গে আসছে কি গুলের সাথে এটা আসছে না, উত্তর অপশন বি উত্তর আসবে এখানে, ঠিক আছে, অপশন বি এর সঠিক উত্তরটা চলে আসবে। ওকে, যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে, বাকিগুলো একটু হিসেব করে দেখে নেবে, এগুলো দেখবে, ওগুলো কিন্তু আসবে না, যে কোনো না কোনো সিম্বল দেখবে অপোজিটটা এখানে ছবিতে দেখাচ্ছে, ঠিক আছে। তারপর কি আমরা পরবর্তী প্রশ্ন নাম্বার 24 এখানে কি আছে, নিম্নলিখিত কোন স্থানে পশ্চিম মধ্য রেলওয়ে সদর দপ্তর আছে? পশ্চিম মধ্য রেলওয়ের সদর দপ্তর আছে কোথায়? জয়পুর, জব্বলপুর, বিলাসপুর, মুম্বাই। ওকে, পশ্চিম মধ্য রেলওয়ে দপ্তরটা আছে হচ্ছে গিয়ে জব্বলপুরে, ওটি আছে, উত্তর অপশন বি জব্বলপুর। পশ্চিম মধ্য রেলওয়ে সদর দপ্তরটি আছে জব্বলপুরে আছে। এটি কোন কোন রাজ্য নিয়ে আছে? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং হচ্ছে রাজস্থান। এই পশ্চিম মধ্য রেলওয়েটা আসলে হচ্ছে গিয়ে সরাসরি লিখি মধ্যপ্রদেশ, উত্তর হচ্ছে গিয়ে রাজস্থান। এই রাজ্যকে হচ্ছে কভার করছে হচ্ছে এই পশ্চিম মধ্য রেলওয়ে। ওকে, এবার আমরা পরের প্রশ্ন আমরা 25 এখানে আমরা কি পাচ্ছি? 25 আছে এ 2a বিন্দুটি বি এবং সি বিন্দু থেকে সমান করতে হয়, তারপর এর ভ্যালুটা কি হবে? যখন এমন বিন্দু স্থানাঙ্কগুলো দেওয়া আছে, তখন এ থেকে বি ওর যা ডিস্টেন্স, এর থেকে সি এরও ঠিক সেম ডিস্টেন্স যদি হয়, তবে এর মানটা কি হবে? এবারে এই দুখানা বিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমার ডিস্টেন্স কিভাবে হয়? এর যে এক্স এর স্থানাঙ্ক 2 বিয়োগ হবে হচ্ছে 5 তার স্কোয়ার যোগ হচ্ছে এর যে ওয়াই এর স্থানাঙ্ক a -4 তার স্কোয়ার, তারপর হচ্ছে গিয়ে রুট। এটা হচ্ছে কি আমার এই দুই বিন্দুর মধ্যে হচ্ছে ডিস্টেন্স, অর্থাৎ 2 - 5 এর হোল স্কোয়ার প্লাস a -4 এর হোল স্কোয়ারের রুট ইকুয়াল হবে সেম ভাবে আবার সেই 2 - 4, এবার হচ্ছে এর x মানে 2, এর x মানে হচ্ছে কি -4 করে দেবো, তার আবার স্কোয়ার প্লাস এর হচ্ছে a আর -1 সেই মাইনাস a মাইনাস প্লাস 1 তার স্কোয়ার, তার হচ্ছে কি রুট। এটা হচ্ছে গিয়ে এই দুই বিন্দু দূরত্ব, এটা হবে সমান সমান। তা সেই হিসেবে আমরা এখানে কি পাবো? 2 মাইনাস থেকে রুটটা আমরা এখান থেকে উঠিয়ে দিই, তো এখান থেকে আমাদের কি এখানে পাওয়া সম্ভব? 2 - 5 মানে হচ্ছে কি 3 তার স্কোয়ার প্লাস হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab মানে a মাইনাস স্কোয়ার করবে এখানে a স্কোয়ার মাইনাস 4 দুগুণ হচ্ছে 8 প্লাস 4 4 16 ইকুয়াল এখানে কি আসবে? 2 - 4 মানে হচ্ছে -2 তার স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস এখানে আসবে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab মানে 2a প্লাস b স্কোয়ার 1, এটা আসবে। তোমার থেকে আমরা এখান থেকে a স্কোয়ার আমরা অফ করে, ওকে, এখানে থাকছে কি? থাকছে এখানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস থাকছে এখানে 16 -8 ইকুয়াল টু কি থাকছে? 4 + 1 মানে হচ্ছে কি 5 প্লাস 2a, সবগুলো একে আমরা এক পাশে আমরা নিয়ে যাই, 16 না হচ্ছে কি 25 -5 ইকুয়াল হচ্ছে 2a প্লাস 8a মানে হচ্ছে 10, তাহলে মানে কি আসলো? তার মানে 10a ইকুয়াল আসলো কি 25 - 5 মানে হচ্ছে কি 20 আসলো। ওকে, দ্যাট মিন্স a ইকুয়াল আসলো কত? 20/10 মানে 2। ওকে, 10 দুগুণে 20, তাহলে এর ভ্যালু আসলো অপশন বি 2, ঠিক আছে। তো এইভাবে আমরা করে ফেলা সম্ভব, দুই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে পরে এগুলো আমরা ওদের ডিস্টেন্সটা বের করে নিয়ে এটা করে দেওয়া যাবে। ওকে, তবে আমরা পরের প্রশ্ন আমরা হচ্ছে 26 আমরা এখানে কি পাচ্ছি? 26 আছে এমনটা যে কার্ডামাম পাহাড় কোন দুটি রাজ্যের সীমানায় অবস্থিত? কার্ডামাম পাহাড় কোন দুটি রাজ্যের সীমানায়? বলছে তামিলনাড়ু কর্ণাটক, তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু কেরল, কেরল কর্ণাটক। উত্তরটা হবে তামিলনাড়ু কেরল। ওকে, কার্ডামামটা হচ্ছে গিয়ে তামিলনাড়ু কেরলের সঙ্গে মাঝখানে আছে, কার্ডামাম তামিলনাড়ু কেরল। ওকে, কেরল আর তামিলনাড়ু। পাহাড় বা এলাচ পাহাড়গুলি সমগ্র পশ্চিম ঘাটকে নির্দেশ করে, যা হচ্ছে পালঘাটের দক্ষিণে অবস্থিত। কোথায় আছে এটি? এটি আছে হচ্ছে পালঘাটের দক্ষিণে, পালঘাটের দক্ষিণে এগুলো আছে। ওকে, পাহাড়ের চূড়া দুখানা রাজ্যের ভেতরে সীমানা তৈরি করে দিয়েছে। পাহাড়গুলি ওদের এলাচ চাষের জন্য হচ্ছে বিখ্যাত, এখানে হচ্ছে এলাচ চাষের জন্য বিখ্যাত। ওকে, এলাচ কিন্তু কোন রকম হয় না, এলাচ চাষের জন্য বিখ্যাত। ওকে, তবে আমরা পরের প্রশ্ন নাম্বার 27 এখানে আমরা কি পাচ্ছি? 27
এখানে আছে যে যদি tan থিটা ইকুয়াল টু 8/15 হয় তো sin থিটা ইকুয়াল টু কত? দেখো বেশ শক্ত করে করলাম না, সেই tan থেকে sec স্কয়ার আনবো, ওখান থেকে cos, ওখান থেকে sin, এত কিছু করবো না, সহজে করি। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে tan থিটা ইকুয়াল দেওয়া আছে এখানে 8/15। tan মানে কি? tan মানে হচ্ছে কি লম্ব বাই হচ্ছে ভূমি হয়, এই তো হয়। তার মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি ইকুয়াল টু হচ্ছে 8/15। কারণ এখান থেকে আমরা কল্পনা করতে পারি যে লম্ব হচ্ছে 8, ভূমি যদি এখানে 15 হয়, তো অতিভুজটা আমার এখানে কি হবে? অতিভুজ বের করার সূত্র কি? এটা আমরা প্রত্যেকেই জানি যে √, লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। ওকে, এবার 15 স্কোয়ার করলে কত হয়? 225 হয়। 8 স্কোয়ার করলে 64 হয়। এদের যোগফল কত হয়? 4, 5, 9, 8, 2, 289 হয়। এটা আবার কার বর্গমূল আসবে? এটা 17 স্কোয়ার করলে 289 হয়। ফলে অতিভুজটা আসলে হচ্ছে কি 17 আসলো। আমি চেয়েছি কি? চেয়েছে সাইন থিটা। এবার সাইন থিটার ইকুয়ালটা আমরা কি জানি? ওটা হয় লম্ব বাই হয় অতিভুজ হয়, লম্ব বাই অতিভুজ হয়। লম্বটা এখানে কত আছে? এখানে 8, এই এখানে দেওয়া আছে। অতিভুজটা কত দেওয়া আছে? এই বের 17, 17 এখানে হয়ে গেল। উত্তর হচ্ছে গিয়ে 8/17। উত্তর হবে গিয়ে 8/17। ওকে, যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে, নাম্বার হচ্ছে 28। 28 এখানে কি আছে? নিম্নলিখিত কোন রাজ্য গোন্ড উপজাতির মানুষেরা বসবাস করে? নিম্নলিখিত কোন রাজ্যে গোন্ড উপজাতির মানুষেরা বসবাস করে? অপশন এখানে কি বলছে? উত্তরাখণ্ড, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। উত্তরটা আসবে হচ্ছে অবশ্যই ডি, মধ্যপ্রদেশ রাজ্যে হচ্ছে গোন্ড উপজাতির মানুষেরা বসবাস করে থাকে। ঠিক আছে, মধ্যপ্রদেশে বসবাসকারী উপজাতিগণ আরো আছে, যেমন সেগুলো আমি নামগুলো একটু লিখে দিই। যেমন খাড়িয়া, খাড়িয়া আছে, ভিল আছে, খাড়িয়া ভিল, মুড়িয়া আছে, খাড়িয়া ভিল, মুড়িয়া, বীরহর, বাইগাস আছে। ওকে, বীরহর, বাইগাস। তারপরে আছে হচ্ছে তোমার কটকরি কোল, কটকরি আছে, কটকরি কোল আছে, কোল, ভারিয়া আছে। ওকে, সঙ্গে তো অবশ্যই গোন্ড তো থাকছেই। এগুলো হচ্ছে অবশ্যই গিয়ে আমাদের মধ্যপ্রদেশ বসবাসকারী বিভিন্ন উপজাতি। ওকে, দেখো পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 29। এখানে কি আছে? 4.567 বার একে পি বাই কিউ আকারে প্রকাশ করুন, যেখানে পি এবং কিউ হলো পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। দেখো এই যে দেওয়ার সংখ্যাটা এখানে যে 4.567 বার, একে আমরা লিখতে পারি হচ্ছে 4 + 567 বার লেখা যায়। ওকে, অর্থাৎ থাকছে হচ্ছে গিয়ে 4 প্লাস এই 567 কে আমরা লিখতে পারি হচ্ছে, এই 567 কে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 567। যার মাথায় বার নেই ওটা আমরা এখানে বিয়োগ করে দেব। 1 নাম্বার, যতগুলো সংখ্যার মাথায় বার দেওয়া আছে ততগুলো আমরা এখানে 9 লিখবো। যার মাথায় মানে যতগুলো উপরে বার নেই তত এখানে 0 লিখবো। এই হচ্ছে আমাদের নিয়মটা। ওকে, তাহলে এখানে কি আসলো? থাকছে হচ্ছে গিয়ে 4 প্লাস বিয়োগ করলে কি হবে? 5, 7, 2, 562/990। ঠিক আছে, 2 দিয়ে কাটাকাটি করে দাও। 2 দিয়ে করলে হবে গিয়ে 28 দুগুণে 56, 2 একে 2, 2 দিয়ে হবে গিয়ে 4 দুগুণে 8, 19, 9 দুগুণে 18, 19, 5 দুগুণে 10। অর্থাৎ উত্তর হবে গিয়ে 4/281 495। দেখো 80 এর উত্তরে 4/281 495, এই হচ্ছে উত্তর। ঠিক আছে, নাম্বার 29। যাবো গিয়ে আমরা পরবর্তী প্রশ্ন নাম্বার 30-তে। 30 আমরা এখানে কি পাচ্ছি? 30 আছে এমনটা যে নিম্নলিখিত কোন রাজ্যে ভারতে সবচেয়ে বেশি বায়ু শক্তি উৎপাদন হয়? তামিলনাড়ু, কর্ণাটক, ওড়িশা, মহারাষ্ট্রের মধ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি বায়ু শক্তি উৎপাদন হয়? উত্তরে যাবে কি অবশ্যই অপশন এ, তামিলনাড়ুতে। ঠিক আছে, অপশন এ, তামিলনাড়ুতে সবচেয়ে বেশি এখানে বায়ু শক্তি উৎপন্ন হয় তামিলনাড়ুতে। বায়ু হচ্ছে বায়ু হচ্ছে একটি অপ্রচলিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস। বায়ু বিদ্যুৎ শক্তি উৎপাদনে তামিলনাড়ু হচ্ছে ভারতের রাজ্যগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে। ওকে, তারপর উত্তরে এতে। নাম্বার 31-এ যাবো। 31-এ আমরা এখানে কি পাচ্ছি? 31 আছে এমনটা, একটি বর্গক্ষেত্রের ভেতরে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফল অনুপাতটা নির্ণয় করতে হবে। ধরি বর্গক্ষেত্রটা এমন আছে। ওকে, এর অন্তর্বৃত্ত বলতে হচ্ছে ভেতরে আঁকা যে বৃত্তটা, বর্গক্ষেত্র আঁকা হয়নি, আর আঁকা হয়ে গেছে।
এর ভেতরে আঁকা যে বৃত্তটা, আর পরিবৃত্ত কি ওর বাইরে দিয়ে আঁকা যে বৃত্তটা, ঠিক আছে, এই অঞ্চলটা নিয়ে যে বৃত্তটা ওটা হচ্ছে পরিবৃত্ত, এই তো। এদের যে ক্ষেত্র তার কি হবে দেখো, ধরে নেই এই বর্গক্ষেত্রের যে বাহু তার দৈর্ঘ্য হচ্ছে কি এক্স, এক্স বাহু আমরা এখানে ধরে নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এই বর্গক্ষেত্রের যে ভেতরে আমরা এটা আঁকলাম যে বৃত্তটা, তার অবশ্যই বাহুটা যদি এক্স হয় তাহলে আমার ব্যাসার্ধ হচ্ছে x/2। তাহলে এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি আমার ওই বাহু/2, মানে হচ্ছে x/2, এটা হচ্ছে কি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এটা আসলো। আর বাইরে যেটা আমরা আঁকলাম তার ব্যাসার্ধটা কি হবে, তার জন্য লাগবে হচ্ছে আমার এইটুকু, এই কোনাকুনি ডিস্টেন্সটা, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। তো কর্ণের ভ্যালুটা কি হয় জানি, ওটা কর্ণ হচ্ছে হয় √2 ইন্টু হচ্ছে বাহু হয়, মানে হচ্ছে x√2, এটা হচ্ছে কি আমাদের কর্ণ। তাহলে অবশ্যই পরিবৃত্তের যে ব্যাসার্ধ ওটা তারপরে কি হবে, ওটা হবে হচ্ছে গিয়ে x√2 বাই হচ্ছে 2। ওকে, এটা কাটাকাটি করলে কি আসবে, আমরা এই 2 কে আমরা করতে পারি কি, করতে পারি x√2, এটা করতে পারি হচ্ছে √2 ইন্টু √2, কেটে দিলে আসবে হচ্ছে x/√2, এটা আসবে। তাহলে একটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি x/2, পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি x/√2। এবার কি চেয়েছে হচ্ছে ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফলের ভ্যালু কি হয়, πr² হয়, আর এগুলো এটা হচ্ছে একটা r1, এটা হচ্ছে কি r2, এই তো। তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফলটা কি হবে, পাই ইন্টু r মানে x/2 তার স্কোয়ার, আর এটার ক্ষেত্রফল কি হবে, সেম হবে পাই ইন্টু r², অর্থাৎ হচ্ছে x/√2 স্কোয়ার। প্লাস থেকে পাই ভ্যানিশ করে দাও, থাকবে হচ্ছে x²/4 ইস্টু হচ্ছে x²/2, x² কেটে দাও, থাকবে কি 1/4 ইস্টু হচ্ছে 1/2, 4 দিয়ে গুণ করে দাও, থাকবে কি 1:2, 4 দিয়ে করলাম গুণ, তাহলে এটা করলে হবে 1 হয়ে যাবে, এটা করলে হবে 1 এর 2 গুণ 4 মানে 2, অর্থাৎ হচ্ছে 1:2। তাহলে এই দুটোর মিতম মাত্রা হচ্ছে গিয়ে 1:2 আসবে, অপশন উত্তর বি 31, উত্তর আসবে হচ্ছে বি। তাহলে পরে পরিবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে অন্তর্বৃত্তের দ্বিগুণ হয়, ঠিক আছে। এবার আমরা পরের প্রশ্নে 32 এ কি পাচ্ছি, গত শুক্রবার পরের স্কুলে ছিল না, তার আগের 3 দিন সে স্কুল কামাই করেছে, আজ সোমবার, তাহলে পরেশ প্রথম কবে স্কুলে অনুপস্থিত ছিল, ঠিক আছে অঙ্কটা। তাহলে শুক্রবার স্কুলে ছিল না, আজকে হচ্ছে সোমবার, তাহলে আজকে এই হলো কি সোমবার, আজকে তারিখ হচ্ছে 31 মে, ওকে 31 মে। আগের দিন স্কুলে ছিল না, তাহলে পরে সোমবার আগের দিন, মানে 1 দিন 2 দিন 3 দিন ছিল না, তার মানে আগের দিন হচ্ছে গিয়ে সোমবার 3 দিন আগে স্কুলে ছিল না। ও না সরি, গত শুক্রবার সে স্কুল কামাই করেছে, তাহলে ওর স্টার্টিংটা হবে হচ্ছে গিয়ে শুক্রবারে, আগের দিন ছিল না, আমার একটু ভুল হচ্ছে, অর্থাৎ সে ছিল না আসলে হচ্ছে গিয়ে শুক্রবারে, আমরা করবো হচ্ছে গিয়ে সোম রবি শনি শুক্রবার, শুক্রবারে স্কুলে ছিল না, ঠিক আছে। এদিন হচ্ছে স্কুলে ছিল না এবং তার আগে 3 দিন সে স্কুলে আসেনি, তাহলে এর আগে হচ্ছে 1 2 3 দিন সে আসেনি, হলো। অর্থাৎ শুক্রবার দিন পাবো হচ্ছে, এখানে পাবো শনিবার, এখানে পাবো হচ্ছে রবিবার, সে গত শুক্রবার স্কুলে আসেনি, এদিন সে অ্যাবসেন্ট ছিল, এবং তার আগে 3 দিন সে আসেনি, তার মানে শুক্রবার আগের দিন হচ্ছে কি তোমার পাবে হচ্ছে বৃহস্পতি, দেন বুধ, দেন হচ্ছে মঙ্গল। আমাকে চেয়েছে হচ্ছে কবে সে ফার্স্ট আসেনি, মানে চেয়েছে হচ্ছে আমার ডেটটা, তাহলে 31শে মে আগে হচ্ছে এখানে 30শে তারিখ, দেন এখানে পাবো 29, এখানে 28, 27, 26, 25, অর্থাৎ সে 25 ফার্স্টে সে আসেনি। ওকে, উত্তর হচ্ছে 25 যে মে মাস, সে ফার্স্টে ওখান থেকে আসেনি, ঠিক আছে। তাহলে 25, 26, 27, 28 আসেনি, মাঝখানে তার 2 দিন শনি রবি, সোমবার আবার এসছে, ঠিক আছে। তারপর আমরা তার পরের প্রশ্ন নাম্বার 33 এখানে কি পাচ্ছি, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বার্ষিক 5% হারে 3 বছর চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হচ্ছে গিয়ে 15.25 টাকা, তাহলে অর্থের পরিমাণটা কত টাকা, ধরি অর্থ হচ্ছে x টাকা, ধরলাম যে ওর মোট আসল টাকাটা হচ্ছে গিয়ে x টাকা, মোট হচ্ছে x টাকা, এটা আমরা এখানে ধরে নিলাম। তাহলে 5% হিসেবে চক্রবৃদ্ধি সূত্র তাহলে কত হবে, 5% হিসেবে চক্রবৃদ্ধি সূত্র এখানে কত হবে, x ইন্টু 1 প্লাস 5/100 টু দি পাওয়ার 3 বছর, মানে উপরে 3 মাইনাস x,
এটা হচ্ছে কি সুদ প্লাস আসল এক্স ইন্টু 1+5/100 টু দি পাওয়ার 3 হচ্ছে গিয়ে সুদ প্লাস আসল, প্রতি এক্সটা বিয়োগ করলে আসবে হচ্ছে শুধু সুদটা আসবে। এটা হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি সুদ, এটা চক্রবৃদ্ধি সুদ। ওকে, এটা কি আসবে এক্স ইন্টু যোগ করলে কি আসবে 100+5 উপরে আসবে হচ্ছে 105/100, তার এখানে কিউ আসবে মাইনাস এক্স আসবে। এটা কাটাকাটি করলে কি হবে এক্স ইন্টু 5 23 105 বাই হচ্ছে 20, তারপর এখানে কিউ হবে মাইনাস এক্স হবে, তার সেখানে এক্স ইন্টু এবার 23 কিউব করলে কত হয়, হয় হচ্ছে 9261। 23কে 3 বার গুণ আসবে হচ্ছে গিয়ে 9261 বাই হচ্ছে 20কে 3 বার গুণ 2 4 8, আগে এটা হবে কি 8000 মাইনাস এক্স, বিয়োগ করলে এখানে আসবে কি উপরে করে দিচ্ছি, তলে আসবে হচ্ছে 8000 এখান থেকে যাবে, থাকবে হচ্ছে গিয়ে 9261 এক্স মাইনাস হচ্ছে গিয়ে গিয়ে 261 এক্স বাই হচ্ছে 8000। এটা হলো আমার চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা। হলো এর সঙ্গে সরল সুদটা আমার এখানে কি আসবে, এর সঙ্গে সরি 8000 1261, ওকে 1261 এক্স বাই হচ্ছে 8000। এবার এর সঙ্গে সরল সুদের পরিমাণটা কি হবে ওটা জানি আমরা, পি ইন্টু টি ইন্টু আই, মানে হচ্ছে গিয়ে তোমার এক্সটা হচ্ছে আসল প্লাস সময়টা হচ্ছে গিয়ে চেয়েছে 3 বছর, আর সুদটা হচ্ছে এখানে 5% বাই হচ্ছে 100। এটা আসবে গিয়ে সরল সুদ, এটা কাটাকাটি করে দিলে কত হবে 5 20 100, মানে হচ্ছে আসবে হচ্ছে গিয়ে 3x বাই হচ্ছে 20 আসবে। এই হচ্ছে গিয়ে আমার চক্রবৃদ্ধির সুদ, এই হচ্ছে আমার এখানে সরল সুদ। এই দুখানা পার্থক্য হচ্ছে গিয়ে 15.25, ঠিক আছে। অর্থাৎ আমার এই 1261x বাই হচ্ছে 8000 মাইনাস হচ্ছে 3x বাই 20 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 15.25, এই হচ্ছে আমার অঙ্ক। এখান থেকে আমাকে হিসেবপত্র করে নিয়ে এক্স এর মানটা আনতে হবে, ঠিক আছে। আমি ঢুকলাম হিসেবের ভেতরে, জানি তোমরা এগুলো পারবে, না পারার কিছু নেই, লসাগু হবে, বিয়োগ করবে, বিয়োগ করে কোনাকুনি গুণ করবে, গুণ করে এক্স এর মানটা খালি বের করবে, দেখবে এখন এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 2000 আসবে, ঠিক আছে। এক্স এর ভ্যালু কত আসবে 2000, এটা আমি করে সনষ্ট করলাম না, উত্তর হবে এক্স ইকুয়াল আসবে হচ্ছে গিয়ে 2000। তোমরা এগুলো জানো সবাই, এগুলো কি হবে এই সমীকরণটা পেয়ে খেলে পরে ওখান থেকে এক্স এর ভ্যালুটা বের করা আর কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তোমরা করতে পারবে, এটা হচ্ছে হোম টাস্ক থাকলো, এটা তারপরে দেখতে পারবো, ঠিক আছে। এবার আমরা পরের প্রশ্ন নাম্বার 34 এখানে কি পাচ্ছি, 34 আছে নিম্নলিখিত কোন শস্যটি খারিফ শস্যের উদাহরণ, কোন শস্যটি খারিফ শস্যের উদাহরণ, পেঁয়াজ গম মিলেট তরমুজ, ঠিক আছে। উৎপন্ন হবে হচ্ছে সরি উত্তরটা হবে হচ্ছে অপশন সি মিলেট, অপশন সি উত্তর আসবে হচ্ছে গিয়ে মিলেট। খারিফ ফসলের জন্য খারিফ ফসলের বপনের সময় উচ্চ তাপমাত্রা এবং হচ্ছে পাকার সময় শুষ্ক পরিবেশের প্রয়োজন হয়, মানে যখন ওটাকে আমরা বুনবো সেই সময় লাগবে হচ্ছে হাই টেম্পারেচার লাগবে, বোনার সময় আমার হচ্ছে হাই টেম্পারেচার লাগবে, এবং যখন ওটাকে তুলবো সেই সময় আমরা হচ্ছে ড্রাই ওয়েদার লাগবে। উত্তর ভারতে খারিফ ফসল জুন জুলাই মাসে বপন করা হয় এবং অক্টোবর মাসে কাটা হয়। খারিফ ফসলটা হচ্ছে কি ধান ভুট্টা চিনেবাদাম বাজরা সয়াবিন ইত্যাদি, ওকে উত্তর এখানে মিলেট। এবার আমরা পরের কোশ্চেন নাম্বার হচ্ছে 35 এখানে কি আছে, কয়লা ইঞ্জিন কি ট্রেনে বৈদ্যুতিক ইঞ্জিন দ্বারা প্রতিস্থাপন করা উচিত, এমন একটা কোশ্চেন দেওয়া আছে। যুক্তি কি বলছে, হ্যাঁ কয়লা ইঞ্জিন গুলি প্রচুর দূষণ ঘটায়, এই যুক্তি হচ্ছে অবশ্যই খুব স্ট্রং একখানা যুক্তি। দুয়ে কি আছে, হ্যাঁ বৈদ্যুতিক ইঞ্জিনগুলি পারফরমেন্সে ভালো, পরিচালনা করা সহজ এবং রক্ষণাবেক্ষণ কম, এটাও সঠিক স্ট্রং একটি যুক্তি। 3 কি বলছে, না ভারত পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করে না, তার ঘরোয়া চাহিদা পূরণ করে, এই যুক্তিটা হচ্ছে স্ট্রং যুক্তি নয়, ঠিক আছে। তো এখানে আনসারটা আমার কি হবে, অবশ্যই 1 এবং 2 স্ট্রং, ওটা আছে কোথায়, ওটা আছে হচ্ছে অপশন সিতে, সরি সিতে নেই, ওটা আছে হচ্ছে গিয়ে নাম্বার ডিতে আছে, 1 এবং 2 কেউ ডিতেও নেই, আছে হচ্ছে এখানে অপশন ডিতে আছে, 1 এবং 2 হচ্ছে স্ট্রং, ঠিক আছে। উত্তর অপশন বি 1 এবং 2 হচ্ছে স্ট্রং। যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে এখানে কি পাবো, নাম্বার 36 এখানে আছে যে নিম্নলিখিত কোন স্থানে চারমিনার অবস্থিত, মুম্বাই মাউন্ট আবু হায়দ্রাবাদ সিকান্দার, বলে কোনো জায়গা নেই, সেকেন্দ্রাবাদ আছে একটা, সেকেন্দ্রাবাদ মানে ভুল আছে এখানে। 36 তো এখানে উত্তরটা হবে হচ্ছে অপশন সি হায়দ্রাবাদ, চারমিনারটা আছে হচ্ছে কি হায়দ্রাবাদে, চারমিনার হায়দ্রাবাদ, ওকে। কুতুব মিনার
1551 সালে সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ দ্বারা নির্মিত হয়েছিল। সঙ্গে এখানে এই যুক্তিটা এখানে বলার কোনো প্রয়োজন এখানে নেই। ঠিক আছে, এটা উত্তরটা হবে অপশন সি, চারমিনার। ঠিক আছে, যাবো কি আমরা পরবর্তী প্রশ্ন। এখানে এটা বক্তব্যটা রাখার কোনো অর্থ হচ্ছে না, কোনোটা সম্পর্কিত নয়। 37 এখানে কি পাচ্ছে? 37 আছে যে 2/3, 4/7 ড্যাশ 11/21, 31, এটা কি হবে? দেখো তো এখানে আছে হচ্ছে প্রথমে আছে 2/3, দেন আছে এখানে 4/7, দেন এখানে কিছু নেই, দেন এখানে আছে হচ্ছে 11/21, দেন এখানে পাচ্ছে হচ্ছে 16/31। এমন যদি হয় আমরা দেখবো এবং তফাৎটা কত কত করে আছে। 2 থেকে 4 এখানে বাড়লো, দ্যাট মিনস +2। 11 থেকে 16 বাড়লো, দ্যাট মিনস +5 বাড়লো। মাঝখানে আমার এখানে 2 এখানে বাড়বে। ঠিক আছে, তখন কি 2, 3, 4, 5 হওয়াটাই স্বাভাবিক। অর্থাৎ আমাদের 4 পর এখানে কত আসবে? আর 4 + 3 মানে হচ্ছে 7 আসবে। 7 + 4 11। দেখো একদম ঠিকঠাক জায়গাতে এসছে, ওটা আসলো, তাই এটা হবে 7 হবে। এখানে আসলো 3 থেকে 7 বাড়ছে মানে +4 বাড়ছে। 21 থেকে আসছে মানে প্লাস হচ্ছে 10 বাড়ছে। 4 পরে 10, তাহলে অবশ্যই এখানে বাড়বে হচ্ছে আরো 2 বার। এই একবার বাড়বে, এই একবার বাড়বে। দেখো তাহলে 6 আর 10 হওয়াটা, 6 আর 8 হওয়াটা এখানে উচিত। দেখো 6 বাড়লে এখানে কি আসবে? 7 6 আসবে, 13 আসবে। 13 আর 8 করলে 21 হবে। উত্তর হবে এখানে 7/13। ওকে, উত্তর হবে হচ্ছে 7/13, অপশন সি, 7/13। যাবো কি আমরা আমাদের নেক্সট কোশ্চেন 38 এখানে আমরা কি পাচ্ছি? 38 আছে এমনটা যে একটি জলের ট্যাঙ্কের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার, আর গভীরতা হচ্ছে গিয়ে 12 মিটার। পুরো লোহার চাদর দিয়ে এটি বানানো হয়েছে। ট্যাঙ্কটির উপরে তল খোলা। যদি লোহার চাদরের প্রতি মিটারের ওজন 10 টাকা হয় তবে ট্যাঙ্কের কত খরচ হবে? জলের ট্যাঙ্কটা এমন ধরো আমরা ধরলাম এই ধরনের একটা ট্যাঙ্ক আছে, এই ধরনের আছে। এটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 30 মিটার, প্রস্থ হচ্ছে এখানে 20 মিটার, গভীরতা হচ্ছে গিয়ে 12 মিটার। তাহলে এর উপর দিকটা হচ্ছে খোলা আছে, তাহলে ওর চারপাশের মোট ক্ষেত্রফলটা কি হবে? দেখো আমরা এই ধরনের দেওয়াল পাচ্ছি কটা? একটা পাবো এদিকে, একটা পাবো হচ্ছে ঠিক তার উল্টো দিকে, তাই না? আসবে, ফলে এটার ক্ষেত্রফলটা কি হবে? 12 × 20 হবে। এটা পাবো হচ্ছে দুখানা, এদিকে একটা, এদিকে একটা। আবার এমন দেওয়াল আমরা পাবো কটা? এই দেওয়ালটা পাবো হচ্ছে দুখানা, যার দৈর্ঘ্য হচ্ছে 30, প্রস্থ হচ্ছে গিয়ে 12। ফলে আমরা এর সঙ্গে পাবো হচ্ছে 30 × 12 পাবো। ওটা কটা পাবো? দুখানা পাবো। প্লাস আর ওপর তলটা ফাঁকা, এমন দেওয়াল থাকবো যে একটা, যার দৈর্ঘ্যটা হচ্ছে অবশ্যই, প্রস্থ হচ্ছে গিয়ে 20। তাহলে 30 × 20 পাবো হচ্ছে একটা, ওটা নেই ওখানে। ওকে, তাহলে এর ক্ষেত্রে বলে মোট তাহলে কি আসবে? 30 × 20 মানে হচ্ছে 12 × 20, 12 × 24 40, যোগ 2 × 13 36 360, যোগ 3 × 6 600। এটা আসবে, এটা হলো গিয়ে 480 এখানে পেয়ে গেলাম। এটা পেয়ে গেলাম 36 × 72, 720 পেয়ে গেলাম। এটা পেয়ে গেলাম হচ্ছে 600। তাহলে মোট এখানে কত আসলো? 0 একটা 0 2 আর 10 0 হাতে 1, 7 7 14 আর 8 হচ্ছে গিয়ে 18, 1800 স্কয়ার মিটার। ওকে, তাহলে এর আমার মোট হচ্ছে ক্ষেত্রফল পেলাম হচ্ছে 1800 বর্গ মিটার। এবারে কি দেওয়া আছে? 3 মিটার পুরো লোহা চাদর দিয়ে বানানো হয়েছে। এখানে পুরো কথাটা ভুল দেওয়া, এটা আসলে হবে হচ্ছে চওড়া, মানে শীট যেগুলো এত মিটার যে ঠিক কখনো হওয়া সম্ভব, এটা হচ্ছে চওড়া, মানে শীট আছে এই ধরনের শীট দিয়ে তৈরি করেছে, যার চওড়াটা হচ্ছে কি তোমার 3 মিটার। ঠিক আছে, এমন শীট দিয়ে বানায়। তাহলে এমন শীট কত লম্বা আকার হবে? যার ক্ষেত্রফলটা হচ্ছে কি 1800 বর্গ মিটার। তাহলে এমন যে শীট থাকে যার হচ্ছে কি চওড়া হচ্ছে কি 3 মিটার, লম্বা শীট লাগবে হচ্ছে আমার 18/3, মানে লাগবে হচ্ছে 6 মিটার। মানে অবশ্য শীট আমার 6 মিটার লম্বা আমার শীট লাগবে, এবং সেই শীটটার দাম হচ্ছে 1 মিটার আমার 10 টাকা করে। তাহলে মোট শীট লাগবে হচ্ছে 600 মিটার গুণ 2, মানে হচ্ছে মোট খরচ 1200 টাকা খরচ হবে। 2 না 10 আছে এখানে, ভুল করছি, 10 টাকা, মানে হচ্ছে মোট টাকা লাগবে হচ্ছে 6000 টাকা। তাহলে হচ্ছে 6000 টাকা লাগবে, অপশন এ। ওকে, 6000 টাকা। নেক্সট কোশ্চেন 39 এখানে কি আছে? 39 এখানে বলছে যে কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলটিকে
ভগ্নাংশের অন্যান্য দিয়ে ভাগ করলে ওটি হয় এত, ওটি কত হবে? ধরি ভগ্নাংশটি হচ্ছে কি এক্স বাই ওয়াই। এবারে কি আছে, সেই ভগ্নাংশকে সেটা দিয়ে আবার গুণ করব, মানে হচ্ছে আবার সেই এক্স বাই ওয়াই দিয়ে হচ্ছে গুণ করব, এবং তাকে আবার প্রাপ্ত গুণফলটিকে ভগ্নাংশের অনন্য দিয়ে ভাগ করবো, ভাগ করবো অনন্য মানে হচ্ছে কি ওয়াই বাই এক্স দিয়ে ভাগ করবো। এটা করলে পরে আসবে কত? এইটা, মানে 18 পূর্ণ 26-27 এটা আসবে। এখানে তাহলে আসবে কি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার থেকে আসলোই, গুণ করে উল্টো দিলে পরে এটা আসবে হচ্ছে এক্স এক্স বাই ওয়াই। এখানে এটাকে আমরা গুণ করে দিই 27, 27কে আমরা 18 দিয়ে গুণ করে দেখি তো কি হয়, গুণ করে দেখি তাহলে 56 6 হাতে 5 আর 2 16 5 হচ্ছে 21, এখানে 27 5 8 485, 26 যোগ করে দাও 5 এখানে 6 করে দাও, যোগ করে 12 দিয়ে হাতে 1 হাতে 1 হাতে 1 5 512, উত্তর হবে 512 হবে। তারপর এখানে এটা আমরা তার আসলো কি, এটা আসলে হচ্ছে এক্স প্রাইম এক্স, দ্যাট মিন্স এটা আসলে এক্স কিউব বাই হচ্ছে ওয়াই কিউব ইকুয়াল টু এখানে কি পাচ্ছি 512/27। এটা আমরা কি জানি যে 512টা হচ্ছে কি এখানে 8-এর কিউব হয়, 7 হচ্ছে কিউব হয়, তাহলে এক্স বাই ওয়াইটা অবশ্যই হচ্ছে কি আমার এখানে 8/3। ভাগ করে দাও কত হবে, 3 2 6 7 8, 2 পূর্ণ 2-3 আছে উত্তরে, অপশন এ হবে উত্তর 2 পূর্ণ 2-3। ঠিক আছে, আনসার হবে হচ্ছে এখানে 2 পূর্ণ 2-3। আসলে এটা যাবো কি আমরা আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট আমরা এখানে কি পাচ্ছি, নেক্সট আছে এখানে নাম্বার 40। এখানে কি আছে, নিম্নলিখিত কোন দিনটিতে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয়? কোন দিনটিকে বিশ্ব জনসংখ্যা দিবস বলে পালন করা হয়? নাম্বার 40, 1 জুলাই, 11 জুলাই, 21 জুলাই, 31 জুলাই। উত্তরটা হচ্ছে 11 জুলাই। ওকে, উত্তর হচ্ছে কি 11 জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস প্রতি বছর 11 জুলাই তারিখে পালন করা হয়। বিশ্ব জনসংখ্যা দিবসের লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে কি পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা রক্ষা, দারিদ্র্য দূরীকরণ, মাতৃস্বাস্থ্য রক্ষা করা এবং মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত ব্যাপারগুলো সব ঠিকঠাক করা এবং জনগণকে সচেতন করে তোলা হচ্ছে এর উদ্দেশ্য। ঠিক আছে, এটা হবে 11 জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই। 41 এখানে কি পাচ্ছি, 41 আছে যদি পি ইকুয়াল টু এত ইন্টু এত ইন্টু এত, তারপরে পি স্কোয়ার 1 ভ্যালু কি হবে? সিম্পল নাম, কিন্তু একটু সমস্যা হচ্ছে, সময় লাগবে, করতে হবে। ওকে, তাহলে করবো কি, কিভাবে করে আমরা শুরু করি। এখানে দেওয়া আছে যে পি ইকুয়াল দেওয়া আছে এমনটা যে x টু দি পাওয়ার 4 মাইনাস 8x বাই দেওয়া আছে এখানে 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3 ইন্টু দেওয়া আছে, টুকলাম না, আমরা এটা করা শুরু করে দিই 2x মাইনাস 1। এখান থেকে করবো কি, টুকেই নেই, x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 দেওয়া আছে ইন্টু দেওয়া আছে হচ্ছে এটা করে দিই x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। এখান থেকে আমরা x আর কমন নিয়ে নেই, থাকবে কি, থাকবে হচ্ছে x মাইনাস 2। ওকে, তাহলে p ইকুয়াল আসলো কি, এটা এখান থেকে আমরা x আর কমন নেবো, x নেব, থাকবে কি, থাকবে হচ্ছে x কিউব মাইনাস 8 থাকবে এখানে বাই, এখানে আমরা ভাঙাবো 3 2 6, 6 ভাঙিয়ে 5 বিয়োগ করে, তারপরে কি করে ভাঙাবো, 6 ভাঙিয়ে 5, 6 6 মাইনাস 1, দ্যাট মিনস এটা আসবে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস x মাইনাস 3 ইন্টু এটা থাকবে উপরে 2x মাইনাস 1, আর থাকছে হচ্ছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ইন্টু থাকছে হচ্ছে গিয়ে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ x প্লাস c করবো এখানে, এটা আসবে হচ্ছে x মাইনাস 3 করবো, প্লাস থাকছে হচ্ছে গিয়ে x ইন্টু x মাইনাস 2। ওকে, তাহলে এখানে আমার কি আসবে, এটা থাকছে উপরে x। এইবার a কিউব মাইনাস 8 মানে হচ্ছে কি 2 এর কিউব, দ্যাট মিনস a কিউব মাইনাস b কিউব করলে আসবে কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab মানে 2x প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 4। ঠিক আছে, বাই এটা আসবে হচ্ছে 2x স্কোয়ার, এটাকে ভাঙালে পরে কমন টমন নিয়ে এটা যদি আমরা আনি আসবে হচ্ছে x প্লাস 3 ইন্টু 2x মাইনাস, এটা আসবে হচ্ছে কি একবার এটা করে দিই x প্লাস 3 আসবে, আসবে হচ্ছে 2x মাইনাস 1 আসবে ইন্টু ওপর থাকছে এখানে গিয়ে 2x মাইনাস 1 এখানে থাকছে এখানে আছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 থাকছে ইন্টু ওপরে এটা যা আছে আছে থাকছে x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 বাই হচ্ছে x ইন্টু x মাইনাস 2। এটা দেখো এই x মাইনাস 2 কেটে যাবে, এই x কেটে যাবে, এই পার্ট কেটে যাবে, 2x মাইনাস 1 কেটে যাবে, x প্লাস 3 কেটে যাবে, থাকছে খালি x মাইনাস 3। ওকে, তাহলে
পি ইকুয়াল টু আসলো কি আমার, তাহলে পি ইকুয়াল টু আসলো হচ্ছে কি একমাত্র এক্স মাইনাস থ্রি, এটা আসলো। তাহলে পি এর ভ্যালু আসলো এক্স মাইনাস থ্রি, চেয়েছি কি, চেয়েছি হচ্ছে আমার এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে পি স্কোয়ার ভ্যালু আমার এখানে এক করে কি আসবে, তা স্কোয়ার করবো, মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি ওয়ান, টু ইন্টু এক্স মানে সিক্স এক্স, টু এ বি প্লাস বি স্কোয়ার মানে তিন দিকে নয় বিয়োগ এক, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, নয় বিয়োগ এক প্লাস আট, এটা উত্তর, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস আট। আচ্ছা কোথাও এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস আট, উত্তর অপশন এই। কি অঙ্ক করে বাবা হলো। যাবো কি আমরা পরের অঙ্কে নাম্বার 42 তে। 42 এখানে কি বলছে, আধা শাস্ত্রীয় ভারতীয় সঙ্গীতের একটি রূপ হচ্ছে ঠুমরি। ঠুমরি রানী হিসেবে কাকে বিবেচনা করা হয়? ঠুমরির রানী হিসেবে কাকে বিবেচনা করা হয়? 42 অপশন এখানে কি বলছে, গিরিজা দেবী, এম এস শুভলক্ষ্মী, কেশরবাই কেরকার, অনুষ্কা শঙ্কর। ঠুমরির রানী বলা হচ্ছে গিরিজা দেবীকে, উত্তর অপশনে গিরিজা দেবীকে বলা হয় ঠুমরির রানী। ওকে, গিরিজা দেবী ছিলেন হচ্ছে গিয়ে সেনিয়া এবং হচ্ছে বেনারস ঘরানার একজন ভারতীয় শাস্ত্রীয় গায়িকা। সেনিয়া এবং হচ্ছে বেনারস ঘরানার, তিনি শাস্ত্রীয় সঙ্গীত এবং ঠুমরি পরিবেশন করে থাকেন। ওকে, তারপর কি আমরা 43 তে। 43 এখানে কি পাচ্ছি, একটি তেলের 4/5 পূর্ণ ছিল, যখন 6 বোতল তেল বের করে নেওয়া হলো এবং 4 বোতল আবার ঢালা হলো, তখন টিনটি 3/4 পূর্ণ হলো। টিনটিতে মোট কত তেল জায়গা আছে? ধরি মোট জায়গা ছিল হচ্ছে এক্স ভাগ, এক্স ভাগের মধ্যে প্রথমে পূর্ণ ছিল হচ্ছে গিয়ে 4/5 ভাগ, তারপরে পূর্ণ আছে এক্স ইন্টু 3/4 ভাগ, কিন্তু এটা গেল কত, 6 বোতল বের করেছে, 2 বোতল 4 বোতল আবার ঢেলেছে, মানে মোট বের করেছে 2 বোতল। ওকে, তফাৎ হচ্ছে আসলে হচ্ছে 2 বোতলের তফাৎ, ঠিক তো, দিয়েছে 4 বোতল, বের করেছে 6 বোতল, তত হচ্ছে 2 বোতল, তার মানে কি, তার মানে হচ্ছে 4x/5 মাইনাস 3x/4 ইকুয়াল হচ্ছে 2 বোতল। এটা বিয়োগ করলে কেউ 4 5 এখানে 20 হবে, 5 4 20, 4 এখানে 16x হবে, মাইনাস 4 5 20, 5 3 হবে 15x হবে, ইকুয়াল 2 হবে, বিয়োগ করলে হবে এখানে 5x/20 ইকুয়াল টু 2, কাটাকাটি করলে পরে 4 হবে, মানে x/4 ইকুয়াল হচ্ছে 2 বোতল, তাহলে x ইকুয়াল হচ্ছে গিয়ে 4 2 8, x হলো গিয়ে 8 হলো, হচ্ছে গিয়ে 8 তো আসলো, কিন্তু এখন অপশন এখানে তো ভুল করলাম, আয় কপাল কপাল কপাল, কি সব তো লিখেছি ভাই, 16x মাইনাস 15x হচ্ছে কি আসলে শুধু x, আয় কপাল রে, ঠিক আছে, এখান থেকে কেটে দাও, তো এখান থেকে আমরা কি পাবো, x/20 ইকুয়াল টু হচ্ছে কি 2, x ইকুয়াল হচ্ছে কি 40, মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে আমার। ওকে, তাহলে x ইকুয়াল হচ্ছে কি 40 বোতল, ঠিক আছে, অর্থাৎ ওখানে মোট 40 বোতলের জায়গা আছে, উত্তর হবে অপশন সি, 40 বোতলের জায়গা আছে। এখানে 16x মাইনাস 15x কে লিখেছি হচ্ছে 5x, মানে কত বড় গাধা আর কি। যাই হোক, ওটা হবে না শুধু x। এরপরটা আমরা যাচ্ছি নাম্বার 44 এ। 44 এখানে কি আছে, মান নির্ণয় করতে হবে cos স্কয়ার 22 ডিগ্রি প্লাস cos 180 ডিগ্রি বাই এটা। দেখো, জানবে যে 22 ডিগ্রির সঙ্গে 80 যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি এবং 16 14 হচ্ছে 90 ডিগ্রি। এখানে আমরা হচ্ছে 90 অঙ্ক আমরা এখানে করবো, ঠিক আছে, করা শুরু করি। দেখো, তাহলে আমরা এই প্রথমটাকে আমরা এখানে cos স্কয়ার 22টা, এখানে cos স্কয়ার 22 থাকলো, cos স্কয়ার 68 আমরা লিখতে পারি, cos স্কয়ার 68 করতে পারি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, 90 থেকে 22 বিয়োগ করে 68 হয়। আচ্ছা, তাহলে এখানে থেকে যাচ্ছে বাই 2 ইন্টু এখানে থাকছে হচ্ছে sin স্কয়ার 22 ডিগ্রি, sin স্কয়ার 22 ডিগ্রি 68 আমরা লিখতে পারি, হচ্ছে ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি করলে হয় 68 হয়, এটা একটা সেপারেট এখানে দিয়ে রাখি। বিয়োগ এখানে আছে কি, বিয়োগ আছে এখানে, এখানে থাকছে হচ্ছে sin 16 বিয়োগ, এবার cos 16 থাকছে এখানে, এবার sin 74 কে আমরা এখানে লিখতে পারি কি, sin অফ 90 ডিগ্রি মাইনাস 16 ডিগ্রি, এটা sin 74 ডিগ্রি হয় এটা, ঠিক আছে, এটা আমরা করে দেওয়া যাবে। স্কয়ার আছে অঙ্কে, এখানে সাইন স্কয়ার আছে, অঙ্কটা না বইতে এখানে একটা সাইন স্কয়ার আছে, এটা এখানে পরে নিট, ওখানে স্কয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরে আমার এখানে আসবে কি, cos স্কয়ার 22 এখানে থেকে যাবে, cos 90 মাইনাস থিটা মানে হচ্ছে sin থিটা, cos 90 মাইনাস থিটা মানে sin থিটা, এটা আসবে কি, এটা আসবে হচ্ছে cos স্কয়ার
সরি, সাইন স্কোয়ার 22 ডিগ্রি, সাইন স্কোয়ার 22 ডিগ্রি বাই থাকছে এখানে 2। এবারে এখানে থাকছে হচ্ছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি এখানে থাকছে প্লাস সাইন 90 থিটা অর্থ হচ্ছে গিয়ে কস থিটা মানে কস স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে এটা আচ্ছা এখানে বিয়োগ থাকছে এখানটাতে বিয়োগ। এবারে কি হচ্ছে এখানে থাকতে হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার 16 এখানে ব্যাংক দিতে একটা সাইন স্কোয়ার 16 ডিগ্রি মাইনাস দাও দেখেন আমরা কত প্লাস চিহ্ন। এবার কস 16 ডিগ্রি সাইন 90 মাইনাস 16 মানে হচ্ছে কস 16, সেই কস 16 আর এই কস 16 হবে এখানে হচ্ছে কস স্কোয়ার 16 ডিগ্রি। এটা একবার করলাম জায়গা নেই বলে, ঠিক আছে। তাহলে ওপরে কি আমরা যাচ্ছি গিয়ে ওপরে গেলে আমরা করবো কি এই যে এখানে আছে কস স্কোয়ার 22 প্লাস সাইন স্কোয়ার 22 এটা আসলে হচ্ছে ভ্যালু হচ্ছে গিয়ে 1, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1 হয়, ওটা গেল কি 1 হয়ে গেল, বাই থাকছে 2 ইন্টু এখানে তাই সাইন স্কোয়ার 22 প্লাস কস স্কোয়ার 22 আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার 1 এটা আসবে হচ্ছে গিয়ে 1 বিয়োগ এটা কি আছে সাইন স্কোয়ার 16 প্লাস কস স্কোয়ার 16 সেম ব্যাপার, ওটা হবে গিয়ে 1 থাকছে কি এখানে 1-2 বিয়োগ হচ্ছে 1, অর্থাৎ হাফ বিয়োগ করে আসছে হচ্ছে মাইনাস হাফ, উত্তর হবে অপশন বি মাইনাস হাফ। ওকে, উত্তর হবে অপশন বি এটা মাইনাস হাফ। ক্লিয়ার। এবং নেক্সট অঙ্কে নাম্বার 45 এখানে কি আছে নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটি উৎপত্তি ইন্দো ইসলামিক নয়? তবলা, সেতার, বীণা, রাবাব। এর মধ্যে কোনটি ইন্দো ইসলামিক নয়? তবলা ইন্দো ইসলামিক, সেতার, রাবাব ইন্দো ইসলামিক, একমাত্র বীণা হচ্ছে ইন্দো ইসলামিক নয়। উত্তর হচ্ছে অপশন সি বীণা। বীণা বানানটা কেমন উল্টোপাল্টা লেখা আছে, যাই হোক। তবলা, রাবাব, সেতার সব হচ্ছে ইন্দো ইসলামিক বংশোদ্ভূত বাদ্যযন্ত্র, একমাত্র বীণা হচ্ছে ভারতে। বীণা বানানটা হচ্ছে গিয়ে বয় দীর্ঘি মূর্ধন্য আকার হবে, বয় দীর্ঘি মূর্ধন্য আকার হবে হচ্ছে বীণা। ওকে, এবার আমরা পয়েন্টটা 46 এখানে কি বলছে একটি বিবৃতির পরে দুটি সম্ভাব্য মন্তব্য দেওয়া আছে, অনুমান 1 এবং 2 দেওয়া আছে, সমস্ত তথ্য মনোযোগ সহকারে পড়ুন এবং প্রদত্ত বিবৃতি দ্বারা প্রদত্ত অনুমানগুলির মধ্যে কোনটি অনুমান করা যেতে পারে তা নির্ণয় করতে হবে। এখানে বিবৃতি এখানে কি দেওয়া আছে বিবৃতি আছে এমনটা যে সাম্প্রতিক মার্কেটিং ট্রেন্ডগুলি পরামর্শ দেয় যে প্রিমিয়াম, সূক্ষ্ম, অগ্রাধিকার শব্দগুলির মাধ্যমে আয়ের ভোক্তাদের দ্বারা মর্যাদাপূর্ণ বলে বিবেচিত হয় এবং তাই এই শব্দগুলির সহযোগে কোনো পণ্যের বিজ্ঞাপন দেওয়া হলে পণ্যটির বিক্রির সম্ভাবনা বৃদ্ধি পায়। এটা একটা বিবৃতি এখানে দেওয়া আছে। এর থেকে কি অনুমানে আসছে? অনুমান একই এখানে দেওয়া আছে এই মর্যাদাপূর্ণ শব্দগুলির সহযোগে বিজ্ঞাপন দেওয়া পণ্যগুলির মূল্য অবশ্যই পণ্যগুলির তুলনায় বেশি যে পণ্যগুলি এই শব্দ বিজ্ঞাপন দেয় না। এই ধরনের কোনো বিবৃতি ওপরে বক্তব্যের মধ্যে এখানে দেওয়া নেই, ফলে আমরা এইখান থেকে অনুমান 1 আমরা আসা সম্ভব নয় যে অন্যের কম এর বেশি এমন তোমার দেওয়া নেই, ঠিক আছে। আচ্ছা 2 এখানে কি আছে এই ধরনের মর্যাদাপূর্ণ পণ্যের ব্যবহার নিম্ন আয়যুক্ত গোষ্ঠীর মধ্যে বিক্রির ওপর কোনো প্রভাব ফেলে না। এই নিম্ন আয়যুক্ত গোষ্ঠী প্রভাব ফেলে কি ফেলে না তার কোনো বিবৃতিও এখান থেকে অনুমান করা যাবে না, কোনো সঠিক দেওয়া নেই, ফলে আমার এখানে বিবৃতির সঙ্গে অনুমান কোনটা করা সম্ভব নয়, অর্থাৎ এখানে আমার অনুমান 1 বা 2 কোনটা করা সম্ভব নয়, অপশন সি 1 বা 2 এখানে কোনটাই অনুমান করা সম্ভব নয়। ওকে, এবং পরের প্রশ্ন নাম্বার 47 এখানে কি আছে মোহিনীআট্টম নৃত্য শৈলীটি নিম্নলিখিত কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? বলে তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরল। এটা অবশ্যই উত্তরটা হচ্ছে গিয়ে কেরলের একটি বিখ্যাত নৃত্য হচ্ছে মোহিনীআট্টম, অপশন ডি মোহিনীআট্টম। মোহিনীআট্টম দক্ষিণ ভারতের কেরল রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য শৈল। এই রমণীয় নৃত্য কলাটি সাধারণত মহিলারাই এককভাবে উপস্থাপন করে থাকেন। মোহিনী আট্টম শব্দটির আক্ষরিক অর্থ হলো মুগ্ধকারিণীর নৃত্য। এর অর্থ হচ্ছে গিয়ে মুগ্ধকারিণীর নৃত্য। ওকে, যেমন পরবর্তী নাম্বার 48 আমরা কি পাচ্ছি নিম্নের চিত্রে মোট কতগুলি ঘনক আছে? আচ্ছা মোট সারি এখানে কতগুলো আছে 1
3 4, মোট এখানে সারি আছে মোট 4টে। তাহলে নিচের সারিতে আর এদিকে আছে কতগুলো আছে, তো নিচের সারিতে আমার এখানে আছে একটা, তো এখানে আমার এখানে একটাই আছে। এখানে এই সারিতে একটা দেখতে পাচ্ছি, তার তলায় আরো একটা আছে, মানে এখানে আছে আরো দুটো। এই সারিতে একটা দেখতে পাচ্ছি, তাহলে 1 2 3। এই সারিতে আমার আরো আছে, মোট আছে এখানে 3টে। এই সারিতে আমার কটা দেখতে পাচ্ছি, একটা দুটো তিনটে চারটে। এই সারিতে আমার মোট আমার 4টে আছে। এটা গেল হচ্ছে ওপর থেকে নিচে অব্দি প্রত্যেকটা সারিতে। ওকে, ঠিক সেম ভাবে আমরা এবার আসবো হচ্ছে এই দিকেটা আসবো। এইদিকে আমরা এই সাইডে আমরা দেখতে পাচ্ছি, এই সারিতে আমার ওই পেছন যে শেষটা আছে ওখানে আছে আসলে আমার 1 2 3টে আছে এখানে। তা এটা আছে এখানে একটা দুখানা আছে মোট। এই শাড়ির নিচে একটা আছে দুখানা, এই শাড়িতে এখানে একটাই আছে। এবার আসো এই মাঝখানেরটায়, মাঝখানে এখানে একটা দেখতে পাচ্ছি, তার নিচে আর একটা আছে, মানে এখানে মোট আছে আসলে দুখানা। আর এখানে একটা এখানে একটা 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 মানে আরো এখানে দুখানা। মোট তাদের কতগুলো হলো? 3 6 10 3 13 14 15 16 17 19 20টা। মোট হচ্ছে এখানে 20টা আছে। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে নাম্বার 49 এখানে কি পাচ্ছি? সিগ্ম হলো কি? এক প্রকার রঙ্গোলি, নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ, ভগবান শিবের নাম, গোয়ার বসন্ত উৎসব। সিগ্ম কি? সিগ্মটা হচ্ছে গিয়ে গোয়ার একটি বসন্ত উৎসব, নাম হচ্ছে সিগ্ম। সিগ্ম হচ্ছে গিয়ে গোয়ার বসন্ত উৎসব হচ্ছে সিগ্ম। ঠিক আছে, সিগ্ম বা হচ্ছে শিশির উৎসব, সিগ্ম বা হচ্ছে গিয়ে শিশির উৎসব। সিগ্ম বা শিশির উৎসব হচ্ছে ভারতের গোয়া রাজ্যের হিন্দু সম্প্রদায়ের একটি উদযাপিত বসন্ত উৎসব, সিগ্ম। ওকে, এটা একটা হচ্ছে বসন্ত উৎসব। এটি ভারতীয় হোলি বা দোলযাত্রা উৎসবের একটি অংশ, যা গোয়ার কোঙ্কনি অভিবাসীরাও উদযাপন করে থাকে, সিগ্ম। এবং আমরা পরের প্রশ্ন যাবো গিয়ে, আমরা পরেরটা এখানে কি আছে? 50 এখানে কি আছে? 2x - 3y = 10, 8x³ - 27y³ = 100 হলে পরে x y এর মানটা কি হবে? তাহলে আমরা এখানে এটাকে এই দুপাশে আমরা কিউব করে দেই। ওকে, তাহলে এখানে দেওয়া আছে এমনটা যে 2x - 3y = দেওয়া আছে এখানে 10। আমরা উভয় পক্ষে আমরা এখানে কিউব করে দিই, তাহলে কি আসবে? আসবে যেখানে a³ মাইনাস হবে এখানে b³ মাইনাস হবে 3 ইন্টু a ইন্টু হচ্ছে b ইন্টু আসবে হচ্ছে a মাইনাস b = 10 কি হচ্ছে গিয়ে 1 পর 3টে 0 1000। ঠিক আছে, এটা আসলো কি 8x এর কিউব, এটা আসবে হচ্ছে গিয়ে 27y³ মাইনাস 6 3 18 ইন্টু এর ভ্যালু এখানে দেওয়া আছে 10। এর ভ্যালু আমাদের অঙ্কে দেওয়া আছে, দেওয়া আছে 100। তার মানে 100 মাইনাস, ওকে, এখানে হচ্ছে 1000। 100 মাইনাস 180 xy = হচ্ছে গিয়ে 1000, অর্থাৎ মাইনাস 180 xy = হচ্ছে গিয়ে 100 বিয়োগ 1000 বিয়োগ 100 মানে হচ্ছে গিয়ে 900। তাহলে xy = হচ্ছে গিয়ে 900 বাই হচ্ছে 180 5, আর xy = হচ্ছে গিয়ে -5। উত্তর হচ্ছে গিয়ে -5। উত্তর হচ্ছে অবশ্যই অপশন ডি -5। ঠিক আছে, 50 হচ্ছে গিয়ে -5। তো আজকের এখানে আমাদের লাইভ ক্লাসটি এত অবধি ছিল। ঠিক আছে, যতক্ষণ দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক সবাই ধন্যবাদ। একটুখানি আমাকে কমেন্ট করে জানিও এই ধরনের উপকারে আসছে কিনা। তোমাদের উপকারে আসলে পরেই আমার এই ধরনের কাজ করাটা সার্থক। উপকারে আসছে কিনা একটু আমাকে জানিও। ঠিক আছে, ওকে, জানাই শুভরাত্রি, গুড নাইট, সবাইকে ভালো থেকো। এটুকু জানি আজকের ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।